যে আজটা ধরে রাখবো না রে, তোরা আমি মাইরা ফেলাম। ধাওটা যখন খালি হাতে নিলাম, ওই লোক দাঁড়ায় পায়খানা করে দিই। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন? যে আমি মোহাম্মদ জামান খান। মোহাম্মদ জামান খান আজকে আমাদের সঙ্গে আছেন। জামান খান, আপনি তো হ্যালো 8920 শোনেন? জি। আচ্ছা, তাহলে তো আপনার মোটামুটি নিয়ম কানুনগুলো জানাই আছে। আমরা বেসিক যে জিনিসগুলো আমরা একটু জানি সেটা হচ্ছে আপনি ঢাকার কোথায় থাকেন? জি, আমি ঢাকার শান্তিনগরে থাকি। ঢাকার শান্তিনগরে থাকেন। আর আপনার এভারেজ বয়সটা যদি একটু আমাদেরকে বলতেন। আমার 32 আপ আর কি। আচ্ছা, মানে 32-এর বেশি বয়স ওনার, এবং উনি দেখতে মোটামুটি একটু স্বাস্থ্য ভালো আছে, মিটিমিটি হাসেন, খুবই সুন্দর দেখতে, এবং হয় না যে কিছু মানুষকে দেখলে মনটা ভালো হয়ে যায়, এরকম মানে মুখে সবসময় তার হাসি আছে। আচ্ছা, আর আরেকটু জানতে চাই পরিবার সম্পর্কে, আপনি কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। ছেলে মেয়ে? আমার এক ছেলে আছে আর কি, 3 বছর। আচ্ছা, হবে জানুয়ারি 21 তারিখ। ওকে, খুবই ভালো খবর। আপনি পেশায় কি করছেন এখন? আমি আইটি ফার্মে একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আইটি ফার্মে একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। আচ্ছা, আপনার জীবনের গল্প আমরা শুরু করতে চাই। আপনি কোথা থেকে শুরু করবেন? আমি আমার জীবনের গল্প প্রথম থেকেই শুরু করব। জি জি, আপনি প্রথম থেকে শুরু করুন এবং আমরা শোনার জন্য অপেক্ষা করছি। চলুন শুরু করা যাক। আমি তখন ক্লাস 3-তে পড়ি আর কি। তখন খেলতাম, তো আসলে খেলাধুলা করতাম। একটা মেয়েকে অনেক ভালো লাগতো। ক্লাস 3-তে থাকা অবস্থায়? ক্লাস 3-তে অবস্থায়, মানে ওর সাথে খেলতে ভালো লাগতো, সময় কাটাইতে ভালো লাগতো, তাই করতাম। প্রতিদিন সকাল ঘুম থেকে উঠেই তার কাছে যাইতাম। বাবা, মানে ওর বাড়ির পাশে যায় খেলাধুলা করতাম। ও আসতো আমার সাথে খেলাধুলা করতো, প্লাস গোসল টুসল করে আবার স্কুলে চলে যেতাম। স্কুল থেকে আইসা খাবার শেষ করি, সাথে সাথে আবার আইসা পড়তাম। এভাবেই আর কি মোটামুটি চললো আমাদের বেশ কিছুদিন। আপনার গ্রামেরই ছিল কি মেয়েটা? আমার বাড়ির পাশে, মোটামুটি 3-4টা বাড়ি পর আর কি। সম্পর্কে কি হয় ওনারা আপনাদের? মানে ও আমার সম্পর্কে হয়, ওর দাদা আমার আম্মাকে মেয়ে বলছিল আর কি। ও ও ও, ঠিক আছে। সেই সম্পর্কে আর কি ও আমাদের মামাতো বোন হয়। আচ্ছা, তারপর এভাবে চলতে থাকে অনেকদিন। আসলে ভালোবাসি কি এটা তো বুঝাইতে পারে, তখন তো বলতে পারি না। আসলে ওই সময়টা আসলে বোঝাও যায় না আসলে। হ্যাঁ, তো বলতাম শুধু যে দেখতাম, এইটুকুই আর কি, আর কিছু বলার মতো ছিল না, কিছু না। তখন মনে হয় আমি ক্লাস 5-এ পড়ি আর কি। এইভাবে 2-3 বছর কেটে গেল। তখনও কিছু বলা হয়নি, শুধু এইভাবেই খেলাধুলি করতাম। তো আমি আবার ছোট সময় নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজই পড়তাম, করতাম। বাবা। আর অনেক চিঠি লিখতাম, অনেক। ওকে ওকে, ক্লাস 3-তেই? না, ক্লাস 5 যখন পড়ি আর কি, কিন্তু দেওয়া হয় নাই। ওকে, কি ধরনের লিখতেন মনে আছে? মানে কি ধরনের কথাবার্তা থাকতো ওখানে? এগুলো আসলে যে বাজার থেকে ছন্দের বই কিনে নিয়ে আসতাম। ওকে ওকে, চিঠি লেখার বই কিনে নিয়ে আসতাম। কি যেন একটা কথা আছে না যে অমুক থাকে খালে, অমুক থাকে দিলে, তোমার আমার দেখা হয় যেন মরণের কালে, এই টাইপের ছন্দ। ওকে, তারপরে এগুলা দেওয়া হয়নি, কিন্তু দিব কিভাবে লিখতাম ঠিকই, কিন্তু ওরে বলবো যে আমি তোমার জন্য চিঠি নিয়ে আসছি, এই ধরনের সাহস হইতো না আর কি। খুব স্বাভাবিক। দিতাম না, এইভাবে অনেক লিখতাম আর ছিঁড়া ছিঁড়া ফালাইতাম আর কি। তো জাস্ট 7-এ পড়ার সময় একটা চিঠি লিখলাম। তো এটা আমার টার্গেট হচ্ছে যে কোনো এত ওর কাছে পৌঁছাবই। আচ্ছা, মানে ওকে দিবই আমি। ওকে, পরবর্তীতে আমি গেলাম ওর বাড়ির কাছে গেলাম, তখন টিপটিপ বৃষ্টি পড়ে। টিপটিপ বৃষ্টি পড়ে, ও দেখি দরজার পাশে দাঁড়ায় আছে। আমি হালকা হালকা ভিজতে যাই বললাম যে কাগজটা রাখো, আমি তো বৃষ্টিতে ভিজে গেছি, এটার মধ্যে অনেক দরকারি কিছু আছে লিখা, তুমি এটা পড়ে নিও। ওকে, তারপর ওরা এটা দিয়ে আইসা পড়ছি। সকালবেলা দেখার পরে বলছে, তুমি এইগুলা কি লিখছো, যে এইগুলা তো যদি অন্য কেউ দেখতো তাহলে কি, এইগুলা তো দেওয়ার দরকার কি, মানে ও নিতে যাইতেছেন আমি কই রাখবো। আপনার একই ক্লাসে পড়তো? না, আমার ছোট ছিল, 3 বছরের মতো মনে হয়। তার মানে আপনি ক্লাস 7-এ পড়লে ও ক্লাস 4-এ? মানে ওইটা রাখা নিয়ে খুব কনফিউজড। আচ্ছা, বাল্য বিবাহ আমরা জানি, কিন্তু বাল্য প্রেম যে থাকতে পারে সেটা আমরা জানার চেষ্টা করছি আজকে। তারপর পরে ওইটা বাথরুমে নাকি বললো যে আমি এটা বাথরুমে ফালাইছি, এখন যদি কেউ দেখে সেক্ষেত্রে তো আমার অনেক প্রবলেম হবে। তারপর থেকে মানে আমি বললাম যে দেখো, আমি তোমার এত কষ্ট করে এতগুলা চিঠি লেখার পর একটা চিঠি দিলাম, তুমি আমার একটা চিঠিও দাও না। মানে অনেক রিকোয়েস্ট, ও আমার চিঠি দেয় না। ওরকম রিকোয়েস্ট করতে করতে আর আমি মানে তখন একটু সাহস পেয়ে গেলাম। মানে 1 দিন 2 দিন পর পরই একটা একটা করে চিঠি দেওয়াতেছি, মানে দ্বিতীয় লিখতেছি আর দিচ্ছি। কাজ নাই কোনো, পড়তে বসি একটা করে চিঠি লিখি। জি, তো ওইভাবে মোটামুটি আমার ক্লাস 8 পর্যন্ত চলে গেল আর কি। তখন ও একটু মানে মনে হয় ক্লাস 5-এ পড়ে আর কি। ও
তখন আমার একটা চিঠি দিল, আমি খুব খুশি, মহা খুশি। মানে এটা কই রাখবো, কি করব, মানে যে জায়গায় যাই শুধু চিঠি পড়ি, চিঠি পড়ি, মনে হয় যে অনেক বড় একটা কিছু পাইছি। চিঠিতে কি লেখা ছিল মনে আছে? চিঠিতে লিখা ছিল যে আমি তোমাকে ভালোবাসি, এন মানে হচ্ছে ওর নাম দিয়ে একটা লাভ চিহ্ন দেওয়া ছিল আর কি, আর কিছু না। তখন ক্লাস 5 এ পড়ে? ক্লাস 5 এ পড়ে। আপনি তখন ক্লাস 8 এ? ক্লাস 8 এ। ওকে, আচ্ছা এখানে একটু সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলে দেই, ক্লাস 5 এবং 8 এর বাচ্চা যারা শুনছো তারা মোটেও এই কাজটা করার চেষ্টা করো না, কারণ আঙ্কেলের শেষ কাহিনী কি হয়েছে সেটা জানার আগ পর্যন্ত এরকম কোন সিদ্ধান্ত নিও না যে আঙ্কেল যেহেতু করেছে সুতরাং আমরা একটা চেষ্টা করে দেখতে পারি। আমার মনে হয় আঙ্কেল শেষ পর্যন্ত গল্পটা শুনো, শোনার পরে তারপরে চিন্তা ভাবনা করবে আসলে ক্লাস 5 এবং 8 আসলে সময় না, উপযুক্ত প্রেমের সময় না। ওকে, যাই হোক, তারপর? তখন আমার রুটিন হলো প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতাম, ধরেন 5টা বাজে উঠেই ওর বাড়ির কাছে যাইতাম, গেলে তখন ও আসতো, দেখা হইতো, বাস দেখা হইতো, মানে এনে আধা ঘন্টা 40 মিনিট সময় ব্যয় করতাম, বাসায় এসে পড়তে বসতাম, 9টা পর্যন্ত পড়তাম। 9টা বাজে পরে পাশে একটা পুকুর ছিল ওর বাড়ির পাশে, ওইটা দিয়ে গোসল করতাম প্রতিদিন। গোসল করতে যাইতাম, যাই ওর একবার দেখে আসতাম, দেখে গোসল খাওয়া দাওয়া করে লাঞ্চ নিয়ে একবারে চলে যেতাম স্কুলে। ওকে ওকে, স্কুল থেকে আইসা কোন রকম খাইতাম, আবার এক দৌড়ে তার কাছে আসতাম। কিন্তু আবার স্কুল থেকে আসার পরে বিকালে না ঘুমাইলে আব্বু মারতো, ভাই দিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি যায় ঘুমাইতে হইতো। যখন দেখতাম যে আব্বা ঘুমাইয়া পড়ছে, আমি আস্তে করে উঠে আবার দৌড় দেখা করার জন্য, আবার দেখা করার জন্য। এইভাবে সন্ধ্যা পর্যন্ত যাইতো আর কি। সন্ধ্যার সময় আবার আইসা পড়তাম, স্কুলের পড়াটা রেডি করতাম, এই আর কি। এইভাবে চললো আমাদের। তারপর মেট্রিক যখন আমি পরীক্ষা দেই, পরীক্ষার পরবর্তীতে আমার একটা প্রবলেম হয় ভাই। প্রবলেমটা হচ্ছে ও তো তখন ক্লাস 8 এ পড়ে, আমি ওর স্কুলে যাই ওর সাথে দেখা করতে। স্কুলের পাশে কিছু পোলাবান ছিল, ওরা আমার আটকাইছে, মারবে। কেন আটকে রাখলো? কেন? আমি মেয়ের সাথে স্কুলে দেখা করতে গেছি, তখন তো একটা মেয়ের সাথে কথা বলা প্লাস দেখা করা, মানে প্রেম শব্দটা শুনলে মানে মানুষ মনে হইতে কত বড় অপরাধ করে ফেলছে। এটা এখনো হয় আমাদের এই মানসিকতাটা আসলে সেই প্রাগৈতিহাসিক আমল থেকে এসছে, এবং এটা যে এখনো হয় না তা কিন্তু না, গ্রামাঞ্চলে এটা এখনো হয়। এবং যে ধরনের মানে অত্যাচার এবং অন্যায়গুলো করা হয় ওই ছেলে মেয়ের প্রতি, সেটা তাদের মানসিক বিকাশের জন্য প্রচন্ড রকমের বাধা। যাই হোক, আমরা গল্পের সামনের দিকে যেতে চাই। তো তারপরে আপনাকে বেঁধে রাখলো? না, বেঁধে রাখে নাই, মানে আমার আটকেছে। তারপরে আমার বাড়ি কই, আমার আব্বার নাম জিজ্ঞেস করলো, আমার ফ্যামিলি গতিং। তখন আর ওরা মানে আমার কিছু করে নাই, বললো যে যাক, মানে ওরা যে কোনো বাবা আমার ছেড়ে দিছে আর কি। তাই আমি ভাবলাম হয়তো বাইসে গেছি, আইসে পড়ছি। এই ঘটনাটা অবশ্য আস্তে আস্তে ওর ফ্যামিলি তো জানাজানি হইলো। তখন নাকি ওর অনেক মারছে ওর থেকে। ওর আব্বু আসছে আমার বাড়িতে, আইসা আমার গার্জিয়ানের কাছে বলে গেছে যে আপনার ছেলে তো এখন আমার মেয়ের সাথে স্কুলে দেখা করতে গেছে, মাস্টার করছে। আমার বড় ভাই তখন এরকম মারলো ভাই, মানে ঘরের মধ্যে আমার ঢুকায় দরজা আটকাই দিল, এরকম লাঠি নিয়ে বাড়ি শুরু করে দিল। আমি স্টেট দাঁড়ায় রইলাম। অনেক মারছে, মারতে মারতে মানে ওনার লাঠিটাই ভেঙে গেল লাস্টে। তারপরে লাঠি ভাঙার পর আমিও পড়ে গেলাম। 2-3 দিন অনেক জ্বর ছিল, অসুস্থ ছিলাম, যাক সুস্থ হয়ে গেছি আর কি। আর মেট্রিক পরীক্ষা দিলাম, কিছুদিন পর রেজাল্ট বাড়িল। আমি ভালো রেজাল্ট করছি মেট্রিকে আর কি, 96 পাস করছি। তো ফার্স্ট ডিভিশন পাইছি, বাট 10 মার্কের জন্য আমি স্টার মার্ক পাই নাই। ওকে, আপনার ইয়ে ছিল কি, মানে হিউম্যানিটিস, মানে আর্টস থেকে পড়াশোনা করেছেন নাকি সায়েন্স? সায়েন্স ছিল আমার। সায়েন্স থেকে পড়েছেন, না ভালো রেজাল্ট, অবশ্যই ভালো রেজাল্ট। তারপর ফ্যামিলি থেকে অনেক প্রেশার যে তুমি ঢাকাতে পড়ো, এই করো। জি, তার আগে একটু আমাকে বলেন তো, আপনার এই মানে আপনার যে ভাষায় আপনি কথা বলছেন, যে স্টাইলে, কোন একটা এলাকার আমি মানে একটা আঞ্চলিক টান পাচ্ছি। আপনার বাড়ি কোথায়? মানে আমার বাড়ি নরসিংদী। নরসিংদী থেকে? নরসিংদীর মানুষটাই হয়ে কথা বলে না? যাই হোক, আপনি ভালো লাগছে, মানে একদম মাটির গন্ধ কথার মধ্যে। ওকে, যেটা বলছিলেন। হ্যাঁ, তারপর ঢাকায় আসার ব্যাপারে। ঢাকায় মানে আমার ভর্তি করাবে আর কি, ঢাকাতে তখন ফর্ম নিলাম। আমি ঢাকা কলেজে টিকলাম, সিটি কলেজে টিকছি। তো আমি অ্যাডমিশন নেই বাড়ি থেকে কি করছে, আমি বলছি যে গেছিলাম, ভর্তি যা হওয়ার সিট সব ফিল আপ হয়ে গেছে, পরে আপনার ভর্তির টাইম শেষ। এই আমাদের পাশে, বাড়ির পাশে একটা কলেজ ছিল, মানে 2-3 কিলোমিটার দূরে আর কি। ওই কলেজের মানে প্রিন্সিপাল মানে আব্বার খুব ইয়ে ছিল আর কি, মানে খুব কাছের ছিল। আমার এই কলেজে ভর্তি করাই দিলাম। ওকে, কলেজে ভর্তি হয়ে গেল? হ্যাঁ, কলেজে ভর্তি হলাম। 1 বছর মোটামুটি কলেজে খুব ভালোভাবে পড়াশোনা করতেছি, মানে ওরকম এই রুটিনে আমার কিন্তু রুটিন একই। ওকে, আপনি পড়াশোনা করতে থাকুন, আপনি রুটিনটা মেনটেন করতে থাকুন। এই ফাঁকে আমি একটু আমার শ্রোতাদেরকে বলে দিতে চাই যে আজকে আমাদের বন্ধু যিনি আছেন আমাদের সাথে, তাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে।
এবং রেডিও স্ট্যাটাসে গিয়ে আপনি চাইলে তাকে প্রশ্ন করতে পারেন, তাকে তার গল্প শুনে কোনো মন্তব্য করতে পারেন। এবং আমরা সবসময় বলে থাকি যে আমাদের শ্রোতা যিনি এখানে আসেন তাকে আমরা সবসময় রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধা করার ব্যাপারটা যেন বজায় থাকে। আমরা এমন কোনো বিরূপ মন্তব্য করব না যেটা আসলেই আপনাকে আরো 10 জন মানুষের কাছে খাটো করে। আমরা শেষ পর্যন্ত গল্পটা শুনতে চাই। হ্যাঁ, তো যেটা বলছিলেন। তবে ভাই একটা ঘটনা মনে হয় এর মধ্যে রুটিন মাফিক চলতাম, তো এর মধ্যে একটা ঘটনা বাদ পড়ে গেছে। জি বলুন। যে ওরে যে চিঠিগুলা দিতাম, তখন তো চিঠি দেওয়ার মতো কোনো অবলম্বন অনেক সময় পাইতাম না যে কিভাবে চিঠি দেওয়া যায়। জি। তবে আমরা একটা অত্যাধুনিক মানে একটা করে নিলাম যে ওরে আমি কিভাবে চিঠি দিতে পারি। ওর দাদা যে মসজিদে নামাজ পড়তো, আমি সেই মসজিদে নামাজ পড়তাম। উনি একটা হারিকেন নিয়ে আসতো, এটার মধ্যে কাগজ লাগানো থাকতো। ও কি করতো, হারিকেনের ভিতর যে কাগজটা ছিল ওই কাগজটা রাইকে একটা চিঠি দিয়ে দিত। তো ওর দাদা তো রাত্রে করে চোখে দেখতো না, নিয়ে আসতো। আমি আবার নামাজ পড়তে মানে হারিকেনটা কমানের কইরা এনে আবার আমার চিঠিটা বইরা দিতাম। এভাবে মানে আমাদের মাই গড দেওয়ার কাহিনীটা চলতো আর কি। কি বলে বাঙালি ছেলে মেয়ের প্রতিভা নেই? এরকম প্রতিভা থাকলে হারিকেনের কাগজ, হারিকেন যারা ব্যবহার করেন তারা জানবেন যে হারিকেনের কাগজটা আসলেই গুরুত্বপূর্ণ। সেই হারিকেনের কাগজটাই ছিল মূলত চিঠি, এবং যেটা এবং একই মসজিদে নামাজ পড়তেন তিনি, শুধু চিঠিটা দেওয়ার জন্য। ওকে, যাই আমরা গল্পের সামনের দিকে। তারপর এলাকায় ভর্তি হওয়ার পর আপনি বলছিলেন যে রুটিন ওয়ার্ক। হ্যাঁ, রুটিন ওয়াইজ দেখা করতাম। তবে এর মধ্যে তখন আর কি আমাদের সম্পর্কটা একটু আরো আগায় যায় অনেক পর্যায়ে। ও বিকালে বের হইতো, একটা বাড়িতে যায় বসে একটা ঘরে যে একটু আপনারা বের হয়ে যান তো আমরা একটু কথা বলবো। এরকম মানে যে কোনো একটা বাড়িতে মানে জানি যে আজকে এই বাড়িতে আসো আমরা কথা বলবো, তাই কথা বলতাম এইভাবে। তখন আমাদের আসলে সম্পর্কটা অনেক ডিপে চলে যায় ভাই, অনেক ডিপে। ডিপ মানে আপনি আসলে কি বোঝাচ্ছেন? যে মানে আমরা তখন ফিজিক্যালে জড়ায় যাই আর কি, শারীরিক সম্পর্ক আপনাদের হয়ে যায়। শারীরিক সম্পর্ক। ওকে, তখন মেয়েটার কোন ক্লাসে পড়তো? মেয়েটা তখন ক্লাস 8-এ পড়তো। ক্লাস 8-এ পড়তো, আপনি তখন কলেজে। কলেজে। এই অবস্থায় আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলো? হ্যাঁ, এটা প্রতিদিন হইতো। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন বলতে একদিন দুই দিন অন্তর অন্তরই আমাদের এরকম ভাবে হয়ে যেত। মানে গ্রামে তো এটা তো অনেক টাফ, মানে গ্রামের এরকম একটা পরিবেশে এটা তো আসলে খুবই টাফ। এটা টাফ ছিল, বাট আমার জন্য ছিল না, কারণ আমাদের ফ্যামিলির সবাই রেসপেক্ট করতো। আর বিশেষ করে আমার যে জ্যাঠা ছিল, জ্যাঠার বাড়ি আমার জ্যাঠাতো ভাই মাস্টার, ভাইবিও মাস্টার, উনি বাসায় থাকতো না। পাশের ঘরগুলা খালি থাকতো, ওরা বলে দিতাম যে এই ঘরে এসে পড়ো, আমি এই ঘরে থাকতেছি। মানে একটা পরিবারের মধ্যে এইরকম কাজের বন্টন থাকার কারণে আপনারা একটা বিশেষ ফ্যাসিলিটি পেতেন, এবং সেটাতে আপনি জড়িয়ে গেলেন। মানে এটা কি আপনার ইচ্ছাকৃত ছিল নাকি? সাধারণত এই বয়সে ওই মেয়েটাও, একটা গ্রামের মেয়েও এই ধরনের সম্পর্কে জড়াতে চান না, মানে কিভাবে হলো এটা? এটা আসলে আমারও ইচ্ছা ছিল না, কারণ ওর সাথে মোটামুটি তখন যখন আমরা ফিজিক্যাল রিলেশনে জড়াই, তখন কিন্তু ওর সাথে আমার সম্পর্ক প্রায় 6 বছরের মতো চলে। ওকে, বুঝছেন? 6 বছরের মধ্যে প্রথমে যে ম্যাট্রিক পাস করা পর্যন্ত আমি ওর হাতেও ধরি নাই কোনোদিন। আমাদের বাড়ি প্লাস জ্যাঠার বাড়ির মাঝখানে আক্ষেত ছিল, বিশাল একটা আক্ষেত ছিল, মানে এটা আমাদের যৌথ সম্পত্তি ছিল, এটা ছিল। তো এটার মাঝখানে আমি অনেক জায়গা গাছ উঠায়া একবার এই করে এনে, মানে আপনার এই যে বলে না, এই পাতা টাতা দিয়ে মানে খুব সুন্দর করে একটা মানে কুড়ে ঘর সাজায় রাখছি আর কি। মানে উপরে বৃষ্টি আইলেও পানি পড়তো না, আটটা এরকম দিয়া এরকম সুন্দর করে রাখতাম। তা আমি তো তখন ইন্টারমিডিয়েট পড়ি, আমার কলেজ দেখা গেছে ক্লাস খুব কম থাকে বা মিস করি। ওই দিক দিয়ে জ্যাঠার বাড়ির ভিতর দিয়ে আইসা মানে ফাঁক দিয়া ঢুকা যেত ওইটার ভিতরে, আমি এই দিক দিয়ে ঢুকা যাইতাম। এনে ধরেন স্কুল টাইম ওর ধরেন ঢুকতো 9:30, 5টা পর্যন্ত এই জায়গায় থাকতো, মানে আমিও এটার মধ্যে 5টা পর্যন্ত থাকতাম। এইটাও আমাদের মোটামুটি কন্টিনিউ মাস 6 ছিল। মাস 6? হ্যাঁ, ওকে। ওরকম ভাবে আমরা এই করতাম। লাস্ট মোমেন্টে আর কি সবগুলা ঘটনা আমাদের প্রকাশ হয়ে যায়, সবাই জেনে যায়, সবাই জেনে যায় যে এরকম সবগুলা ঘটনা যখন জেনে যায়, তো ওর ফ্যামিলি থেকে যে ঘটনাগুলো হয়েছে, যেহেতু আমাদের আগে থেকে একটা সম্পর্ক আছে, ওর গার্জিয়ান ব্যাপারটা এত করে নাই, ওর ফ্যামিলি ডাইরেক্ট সরাসরি আমাদের ফ্যামিলিতে অফার করছে যে এই কাহিনী ওদের সম্পর্ক আছে, আপনারা এটা মেনে নেন বা এটা পড়াশোনা করুক, পরবর্তীতে যাই হবে না। ওকে। তাই আমার ফ্যামিলি থেকে বলছে যে না, এই মুহূর্তে এখন এগুলো করা সম্ভব না, আপনাদের বেশি প্রবলেম হলে আপনাদের মেয়ে আপনারা বিয়ে দিয়ে দেন। ওকে। তা ও আবার একটু বলে রাখি, ও অত্যাধিক সুন্দর ছিল, ওরে সবাই লাল বলে ডাকতো, মানে গ্রামের ভাষায় ওরে লাল বলতো। ওর নাম নিপা, কিন্তু নিপা বলতো না, সবাই লাল বলতো। লাল বলতে মানে দেখতে লাল ছিল? লাল একবারে লাল টকটকে, মানে ফরেনের মধ্যে সুন্দর ছিল। আর আমি তো এখন একটু অবশ্য আপনি দেখতেছেন আমি মোটা, তখন আমি আর একটু চিকন ছিলাম, প্লাস কালো ছিলাম আর কি, আরো কালো ছিলাম। মানে
ওকে, আপনি ছিলেন একেবারে উল্টোটা, ও ছিল একেবারে একেবারে উল্টোটা। মানে দুজনে মানে বিপরীত আর কি। হ্যাঁ, যাক, তারপরে ও আমারে বললো আমার একটা ছেলে দেখে গেছে, ওর তো নাকি পছন্দ হয়েছে, আমারে বিয়ে করবে। হুম 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 আমি ভাবতাম যে ওই তো মনে হয় দুষ্টামি করতেছে, ই করতেছে, আমি এটা কোনো তোয়াক্কাই করিনি। হুম হুম বিয়ের মনে হয় 10 দিন আগে আর কি আমি ওর বাড়ির কাছে গেলাম, ওর সাথে দেখা করতে গেলাম, ও আসে না। কি ব্যাপার, ও আসে না কেন? আমি এই দিকটা অনেকক্ষণ থাইকা থাইকা, তবে আমাদের একটা সিগন্যাল ছিল, আমি যখন ওর এলাকায় যে মানে ওর বাড়ির পাশে যাইতাম তখন একটা সাউন্ড ছিল আমাদের, সাউন্ডটা কি একটু করবো? জি প্লিজ। এরকম একটা সাউন্ড করতাম, অবশ্যই এটা ভয়ঙ্কর আকার একটা সাউন্ড হইতো আমার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি সাউন্ডটা আরেকবার করেন, আপনি এটা আরেকবার বলেন যে আপনি বাড়ির পাশে যখন যাইতেন। বাড়ির পাশে যখন যাইতাম মানে আমি যে ওর বাড়িতে গেছি, মানে ওর আশেপাশে আসি, এটা বোঝানোর জন্য আমি এরকম একটা সিগন্যাল দিতাম। এরকম সিগন্যালটা দিতাম, ও ঘরে থেকে বুঝতে পারতো যে আইসা পড়ছে। তো ও তখন ওই দিক সেদিক ছুটাছুটি করতো, আমি ওরে দেখতাম। ওকে, ও কি করতো মানে ঘরের আশেপাশে ছোটাছুটি করতো, শুধু আপনি দেখার জন্য এটা করতেন? হ্যাঁ, দেখার জন্য, কারণ এগুলো আর বাকি কিছু তো করা সম্ভব হচ্ছে না। আমি একটু প্র্যাকটিস করতে চাই সাউন্ডটা কিরকম, এরকম এরকম আমার সাউন্ডে মনে হয় কাকপক্ষেও বের হবে না। ওকে, আপনি একটু ট্রাই কর। ওকে, ইটস রিয়েলি গুড। ঠিক আছে, তারপর টার্জেন টার্জেন সাউন্ড করতেন না মাঝে মাঝে? অনেকে কাকপক্ষের সাউন্ড করে। না না, এটাই করতাম আমি শুধু। হুম অনেক সাউন্ড দিলাম, কি রে আজকে বের হয় না কেন? হুম তো লাস্ট টাইম আমি ওর বাড়িতেই গেলাম, হুম যে ঘরে গেলাম, যে কি করেন আপনারা, কি এরকম মানে সবার খুশটুজ নিয়ে ওরা দেখে আইসা বললো। হুম হুম এটা আমি শুনতেছি, সবাই আমারে বলতেছে যে তোমার এটা বিয়ে হয়ে যাচ্ছে, তোমাদের এত ভালো সম্পর্ক, এটা কি তুমি কিছু জানো না? আমি এটা এত বেশি করতাম না। তা ওরা যে আবার আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করছে ব্যাপারটা কিন্তু আমি তখন জানি নাই। আচ্ছা আচ্ছা। মানে ওটা আমার না জানাই ওরা এটা করে ফেলাইছে। পরে ওর বিয়ের মনে হয় 5 দিন আগে ওর ফ্যামিলি মানে ওই জায়গায় থাকাকালীন অবশ্য বিভিন্ন লোকজনেরা মানে ওদেরকে একটু থ্রেট ফেট করতো, এগুলো অবশ্য আমার আব্বা ট্র্যাগল করে দিয়েছে। আর এই কারণেই আমার আম্মাকে ওর দাদা মেয়ে বানাইছিল। ওকে, আমাদের এই যেরকম আমারও কিছু মানে শত্রু ছিল, প্লাস ওদেরও শত্রু ছিল। যে ওদের যেহেতু একটা গুড রিলেশন, দুই ফ্যামিলির সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট করার জন্য আপনার কিছু লোক ওই ফ্যামিলিতে পেট্রোল ঢাইলা ওদের একটা ঘর জ্বালায় দিল, প্লাস আপনার এই যে গরুর খাদ্য আছে না, খের, এগুলা জ্বালায় দিল। টিউবওয়েল যে পানি যাতে না দিতে পারে আশেপাশের টিউবওয়েল গুলা নষ্ট করে দিল। ওরা তখন আর কি চিৎকার করছে, এইগুলা কিছুই করতে পারেনি, একটা ঘর সম্পূর্ণই পুড়ে গেছে। ওরা তো ডাইরেক্ট যে আমি ওই তো জামান এনে আসছিল, আমাদের বাড়িতে আসছিল, ই করে নাই, ও হয়তো বিয়ে ট্যাগেল করার জন্য এটাই করছে। ওরা কেস করে দিল আমার নামে। কেস একটা না ভাই, 3টা করছে, মেয়ে অপহরণ, ডাকাতি, প্লাস আগুন দেওয়া পুরানো। এখন 3 দিন পর ওর বিয়ে। রাত্রে যেই ঘটনা হয়েছে এটা কিন্তু আমি জানি না। আমি বুড়ে সকালে নিয়মিত গেছি ওর সাথে দেখা করতে। তখন হালকা শীত ছিল, আমি তো এই যে আগুনগুলো আমি পোহাইতেছি, আমি হয়তো ভাবছি কি এটা হয়তো এমনি পুরে টুরে গেছে, তার ওর বাড়ি পুড়ছে। এটা তখন আমি মানে দেখলাম আস্তে যখন কুয়াশা ই করলো, দেখলাম তোর গড়ও পুড়ে গেছে। পরে তো আমি বাড়িতে এসে পড়ছি, সবাই বলতেছে যে এটা জামানি করছে, জামানি করছে। তা আমি রাত্রে কিন্তু আমার আব্বার সাথে কনস্ট্যান্ট ঘুমাই, পাশাপাশি বেডে। তারপরে আর কি করার, যেহেতু কেস হইলো এখন তো আমার বাড়ি ছাড়া আর কি। তা আমার বড় বাবির বাড়ি হচ্ছে আমার পাশের থানায়। তা আমি আমার বাবির বাড়িতে চলে গেলাম, পুলিশের ভয়ে কিন্তু আমার ওই জায়গায় রেখে দিছে। আমার আসলে ওই জায়গায় মন টিকে না। আমি সাইকেল নিয়ে যখন মানে বড় ভাই স্কুলে যা, বাবি স্কুলে থাকে, জানি যে আব্বা বাড়িতে থাকবে না, এখন আমি বাবির বাড়ি থেকে সাইকেল নিয়ে আইসা পড়ি। আচ্ছা, আইসা ওরে তো আর আমি খুঁজে পাই না। ওরকম একদিন এরকম করে আমি ঘরে শুয়ে নিছি, মানে শুয়ে রয়েছি, শুয়ে আমি ঘুমাই গেছি। তখন ঘুমের মধ্যে আমার বুকের উপরে কে জানি চৈরা বসে রয়েছে। আই হাই, কে বসে রইল? আমি উঠলাম, চাই দেখি পুলিশ। পুলিশ বলতেছে আমি নাকি অ্যারেস্ট। আমি অ্যারেস্ট। তখন আমারে বললাম, পুলিশকে বললাম, ভাই আপনি তো টাকার জন্য আমারে ধরছেন, আমি জানি, টাকা হইলে ছেড়ে দেবেন, আপনার কত টাকা লাগবে? দরজাটা লাগান। মানে আমার ঘরের দরজা খোলা ছিল, পুলিশ দরজা লাগাই দিছে। মারে বলছি, মা তুমি কিছু টাকা দাও তো। কত? পুলিশে ধরছে তো, টাকা দিতেই 2-3 হাজার টাকা দাও। পরে মা বললাম, আমার কাছে টাকা নাই, 2000 টাকা আছে। পুলিশ বললাম, ভাই নেন 2000 টাকা দিয়ে দিলাম, আপনি চানগা। আর যদি কেউ জিজ্ঞেস করে বলবেন বাড়িতে খুঁজে পাইনি, আমি ই করতেছি। হ্যাঁ, পুলিশ আমার ছেড়ে দিয়ে আমি 2000 টাকা দিয়েছি, চলে আসছে। এখন আমি আবার বাবির বাড়িতে চলে গেলাম। পরদিন মানে মেয়ের বিয়ে আর কি।
কি আর করবো, বাবির বাড়িতে এখন আমার এই দিন খুব ওরা সবাই আমার রাখছে আর কি, আমার বেরোতে দেয় না বাড়ি থেকে। আমি ওই বাড়িতেই ছিলাম। তো তখন অবশ্য আমি সিগারেট টিকিট খাইতাম না। 4টার দিকে মানে আমার কোনো কিছু ভালো লাগতেছে না, কেন জানি আমার মনটা খুব অস্থির অস্থির লাগতেছে। ভাবি আমার রাখার মানে পাহারা দেওয়ার জন্য বাবির বাড়িতেই ভাবি চলে গেছে। ভাবিরে বললাম, ভাবি কিছু টাকা দেন, 10-20টা টাকা দেন। ভাবি আমার 20টা টাকা দিল। আমি দোকান থেকে যা সিগারেট নিলাম। সিগারেট নিয়ে আমি তো আসলে সিগারেট খাই না বা কিভাবে কি ভয় পাইতেছে আর কি। এই যে কলা গাছ আছে, কলা গাছ কিন্তু একসাথে অনেকগুলা গাছ হয়, এই কলা গাছের গুড়ার মধ্যে বসে আমি সিগারেট একের পর এক খাচ্ছি। মনে হয় 3টা সিগারেট খাইছি। খাওয়ার পরে মানে আমি আর কিছু বলতে পারি না। তখন হুট করে চায়া দেখি সন্ধ্যা হয়ে গেছে, রাত্র 7টা বাজে। তখন মানে সেম টাইমটা আর কি আমার ভিতরে তখন মনে হয়েছিল যে আমার জানি কি হারায়া যাচ্ছে, কি হচ্ছে, এরকম একটা অবস্থা। এর মধ্যে তো আমি সেন্সলেস ছিলাম। তবে পরবর্তীতে আমি বাড়িতে আসলাম এর পরের দিন, আসিয়া খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই সময়টা নাকি ও অজ্ঞান ছিল। মানে ওর তখনই বিয়েটা হয়েছে, মানে ওরকম ছিল। ওরে অজ্ঞান অবস্থায় ওরে ইয়ে করে নেওয়া হয়েছে আর কি, গাড়িতে উঠায়া ওরা শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। তো চলে গেছে। তখন তো ধরেন পুলিশের অনেক ঝামেলা, ওর এই দিক দিয়ে বিয়ে, আমি বাড়িতেও থাকতে পারতেছি না। এখন এগুলাই থানাতে যে কোনো ভাবে থানার সাথে কি করলো আর কি, আব্বা কমিউনিকেট করে পুলিশ আর আসে না। এখন বললো যে এলাকাগত ভাবে ফয়সালা করার জন্য, তখন ওর আব্বা মানে ই করলো, এলাকাগত লোকজন জোর করলো। তখন জানি আমি জামান যে এই এলাকায় একটা ছেলে জামান, ও মেয়ের বাড়িঘর পুরাই দিছে বিয়ে জানা দেখা। মানে সারা এলাকায় আমি আলোচিত এক ব্যক্তি হয়ে গেলাম। আমাকে কেউ চিনত না তখন, মানে সবাই জামান জামান জামান, কে এই ছেলে। আপনার তখন আমাদের যে থানাটা আছে, থানাতে ইউনিয়ন 7টা ইউনিয়নের রানিং 7টা চেয়ারম্যান আছিল, প্লাস এক্স চেয়ারম্যান আছিল আপনার 5টা, আর এলাকার যত মানে গণ্যমান্য ব্যক্তি আছিল সব এরকম বড় মাঠে দরবার, 1 ডজন চেয়ারম্যান, দর্শক তো আপনার মানে মনে হয় যে ফাইনাল ফুটবল খেলা হচ্ছে। সবাই শুধু আমারে দেখবে, ওকে দেখার জন্য অনেক লোকজন। তখন দরবার হচ্ছে, আমি তো অনেক দূরে, মানে আমার দরবারে উপস্থিত করাই নাই। তারপরে মানে কিছুক্ষণ পরে আমার ডাকলো। তা ডাকার পরে আমার একজন শুধু জিজ্ঞেস করলো যে মেয়ের সাথে কি তোমার সম্পর্ক ছিল? আমি বললাম যে হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক ছিল। তখন উনি বলছে তাই তো বুঝতেই পারছেন কে এই ঘটনা ঘটাইছে। আমার যে ইউনিয়নের চেয়ারম্যান ছিল উনি মানে আমাদের খুব কাছের ছিল আর কি, জাহাঙ্গীর ভাই। উনি তখন এটা আমারই মানে বাইরের লোকজন গুলা যা চেয়ারম্যান দরবার যা সব অফ করে দিছে, যে উনি মানে নিজেই ভূমিকা নিয়া এটা একটা মানে নির্দিষ্ট যে ওর যে ক্ষতি টতি হয়েছে ওরকম টাকাগুলা মানে 1-1.5 লাখ টাকার মতো দিয়ে প্লাস যে থানার মামলাগুলো আছে এগুলা উঠায় নিছে। ওকে, তো উঠায় নিছে, যাকে এটা সমাধান হইলো। আমি বাড়িতে আসলাম। তো আমি যে তখনও কন্টিনিউ যাই ওই দিকে, মানে পরদিন মানে যাই, ওরে পাই না। মানে তখন আমি ওর শূন্যতা বুঝতেছি। তাহলে আপনার ওই চেয়ারম্যানের ওই সালিশে আপনারা যেতে হয়নি তাহলে? না, তারপরে মানে উনি এটা মানে সমাধান করে দিছে, মানে স্টেডিয়ামের মতো যেই লোকজন। না, এখানে আমি গেছিলাম, মানে আমার শুধু এইটুকু জিজ্ঞেস করছে যে তোমার কি মেয়ের সাথে সম্পর্ক ছিল? আমি বলছি হ্যাঁ ছিল। তারপর মানে আর আমার এনে, তার মানে ওই সময়টাতে আপনাকে সবাই চিনে ফেললো যে এই হচ্ছে সেই জামান। ওকে, একেবারে ব্র্যান্ড হয়ে গেল। তারপরে ঘরপড়া জামান। তারপরে মানে সবাই তো আসলে এইভাবেই চিন্তা করবে, তাই না? তারপর থেকে তো এভাবেই হয়ে যায়। এইভাবে লোক সম্মুখে হাজার হাজার মানুষের সামনে একজন মানুষকে হাজির করাটাই আসলে সে সময় অনেক বড় বিচার। যাই হোক, তারপর আমি কন্টিনিউ ওইভাবে করে এনে যাই। সকালে মানে আমার ঘুম থেকে উঠলে মনে হয় যে ও যে নাই, আসলে আমি ওর অ্যাবসেন্সটা আমি এখনো বুঝতেছি না। আমার মনে হয় ও আছে, ওই তো আমার কাছ থেকে লুকায় আছে। আমি যাই, মানে সকালে ওইরকম যাই, দুপুরেও যাই, বিকালেও যাই। ওইভাবে আমার চলতে থাকে। প্লাস তখন টুকটাক আমি বাহিরে যাই। এখন বাহিরে গেলে সবাই সালাম আলাইকুম ভাই, মানে আমার কেউ চিনতো না, কিন্তু দেখি এখন সবাই আমার চিনে, চা খান ভাই, এই করেন, মানে এরকম একটা অবস্থা। সালাম দেয় সবাই সালাম দেয়, শ্রদ্ধা করে। মনে হয় যে আমি অনেক কিছু, ওইরকম অবস্থা। তারপরে মোটামুটি এলাকার আমার অনেকের সাথে পরিচয় হয়ে যায়। এরকম ধরেন আমার আশেপাশে যে জায়গায় যাই, কিছুদিন পরে ওই স্কুলে অনুষ্ঠান, যে ছেলেগুলো আমার আটকাইছিল আমার মারবে, ওই ছেলেগুলা স্কুলের মধ্যে আপনার এই যে মেয়েদের পিছনে বসছিল, স্যার উঠায় দিছে। আমি কিন্তু পাশে, আমার কাছে এসে বলতেছে ভাই
স্কুলে অনুষ্ঠান আইছিলাম দেখতে, আমরা তো উঠাই দিছে। হ্যাঁ, তোমরা উঠাই দিছে, চলো। বললাম যে এই ছেলেগুলো উঠাই দিলেন, আচ্ছা আচ্ছা বসতে দিতেছি। আসলে সবাই আপনাকে ভয় পাচ্ছে, তাই তো? হ্যাঁ, ভয় পাচ্ছে এরকম। তখন তো আমি তাও পড়াশোনা করি, টুকটাক করি, প্রাইভেট পরীক্ষা দিচ্ছি, ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা। ফার্স্ট পেপার যে পরীক্ষা আমি পড়ছি, কিন্তু আমার কিছুই মনে নাই। চিন্তা করলাম কি করি, যে স্যার আমার আছে, বাইরে যেতে একটু অসুস্থ লাগতেছে, বা যে কোনো ওয়ে থেকে আমি হল থেকে বের হইলাম। বের হয়ে আমি ধরেন প্রশ্নগুলা করলাম, আমার যে প্রশ্ন আছে অনুসারে আমি আনসার গুলো আমার পকেটে নিয়ে ভিতরে ঢুকলাম। তখন আমার কলেজের স্যারেরা তো আমার সবাই চিনে, আমার যে নকল গুলা বাইর করে করতেছি এগুলো আমার স্যারেরা ধরে না। আরেক কলেজের একটা স্যার ছিল, উনি একটা নিয়ে গেলাম, কি স্যার অর্ধেক লিখছি, এটা নিলে আমি স্যার বাকিটা লিখবো কিভাবে, ভাই চুপ করুন লিখুন। আরেকটা এরকম করলাম, এটা 3 ভাগের 1 ভাগ লিখছি, আবার নিয়ে গেছে। টাইম প্রায় আপনার 2.5 ঘন্টার মতো হয়ে গেছে, আর টুকটাক যা পারি দিলাম। তারপরে আরেকটা বের করছি, এটা মনে হয় 3 লাইন বা 4 লাইন লিখছি আমি খাতার মধ্যে আর কি, উনি নিয়ে গেছে। পরীক্ষা প্রায় শেষের পথে আর কি, মনে হয় আর 20 মিনিটের মতো বাকি আছে। আমাদের আবার এই যে পাশাপাশি কলেজে একটা ফিকশন থাকতো আর কি, যে এই কলেজে পাশের হার কমানোর জন্য ওই কলেজের স্যারেরা এই করতো, আবার আমরা কলেজের স্যারেরা এই কলেজে এই করতো। আমার আসলে তখন যে স্যার আপনার কাজটা ভালো করে না, আমি তো পরীক্ষায় ফেল করবো, আপনি এটা নিয়ে গেছেন, এটা দেন। স্যার আমার দমক মারল, দেন কইছে। আমিও স্যার রাতে আসলে দৌড়ছি যে স্যার আমার এটা দেন। পাশের ছেলেগুলা তো অনেক বড় ছিল, আমি তো আসলে চিকন ছিলাম তখন, ওরা মানে বাচ্চা যে ঝগড়া লাগছে জামানের সাথে, এই দুইজন হুট করে স্যারের দৌড়া ফেলাইলো। ওই রুমে এক স্যার ছিল, ওই রুমে এক স্যার ছিল। তখন ধরেন এই যে কলেজে পরীক্ষাটাই মানে পুরা নষ্টের পথে, মারামারি হইল। পরীক্ষা পরে যাক, যেভাবে হয়েছে এইভাবে হয়েছে, আমি তো জানি ফেল করবো। মানে এটা হচ্ছে যে আপনাকে সাপোর্ট করলো ওই ছেলেরা, আর স্যারকে ধরে ফেললো, এবং স্যারের সাথে আপনি যেটা করলেন এক ধরনের বেয়াদবি বলা চলে। আমি একটু গল্পের ফাঁকে সবাইকে একটু অ্যাড্রেস করতে চাই। আজকে এই ঘটনাকে ইভালুয়েট করার, এখন এই মুহূর্তে যারা ইভালুয়েট করবেন তাদের সবাইকে বলছি ঘটনাটা পুরোপুরি শোনার জন্য, কারণ আমরা ঘটনা কেবল ফ্লাই করছে, আমরা ছোট ছোট ঘটনাগুলো জানার চেষ্টা করছি। এবং জামান আজকে অনুষ্ঠানে কিন্তু এই ওয়াদাটা করে এসেছে, তার জীবনে সে যতগুলো ভুল করেছে, তার জীবনে যে কাজগুলো সে করেছে সেগুলো সে অকপটে স্বীকার করবে, এবং জামানের শেষ অবস্থা না জানা পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো বিরূপ মন্তব্য করতে চাই না। এবং জামান যেটা দেখলেন যে আপনারা ওর একটা সালিশ হওয়ার কথা ছিল, সালিশের মধ্যে গিয়ে ও কিন্তু রাতারাতি এক ধরনের একটা খারাপ একটা ব্র্যান্ড নিয়ে ফেললো, এবং কিছু কিছু মানুষ সেটাকে শ্রদ্ধা করছে, কিছু কিছু মানুষ সেটাকে সাপোর্ট করছে, ওর পেছনে কিছু লোক দাঁড়িয়েও গিয়েছে অটোমেটিক্যালি, যদিও সেই কাজটা কিন্তু সে করেনি। যাই হোক, তারপরে আপনি যেটা বলছিলেন যে পুরো কলেজের পরীক্ষা ভণ্ডুল হয়ে গেল, তারপর পরীক্ষা নষ্ট হয়ে গেল আর কি। তখন মনে করেনি যে আমি তো শেষ হইল, রেজাল্ট দিল, আমি পরীক্ষায় ভালো করি নাই, ফেল করছি। তো পরবর্তীতে আসলে আমার ইমোশন একটা হইল যে আমার জীবনে তো কোনো ফেল নাই, আমি ফেল করবো কেন। তো তখনই যে এলাকার বিভিন্ন অনুষ্ঠান, টুকটাক সালিশ টালিশ, এইটি আমার ধরেন তখন বিভিন্ন জায়গায় ফ্রেন্ড সার্কেল, মানে আমার এন্টার ডিস্ট্রিক্ট প্লাস আপনার মনে করেন পাশের যে ডিস্ট্রিক্ট আছে সবগুলাতে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে আমার ফ্রেন্ড সার্কেল হয়ে গেল। যাই হোক, যা কিছু করি আমি করার ফাঁক দিয়ে রাত্রে দেখা গেছে 12টা-1টায় আসলাম, আমি একটু পড়ি 1 বছর মোটামুটি ভালোই পড়াশোনা করলাম, ইন্টারনেট পরীক্ষা দিলাম, করলাম, মোটামুটি 2nd ডিভিশন পাইছিলাম। কিন্তু এই যে তখন তো আমি আবার 3 মাস ফ্রি হয়ে গেলাম, ফ্রি থাকতাম, এই লোকজনগুলা বিভিন্ন আর্জি নিয়ে আসতো, এইগুলা দেখতাম, করতাম। আচ্ছা, কারা আর্জি নিয়ে আসতো এবং কি ধরনের আর্জি নিয়ে আসতো? এই ধরেন কেউ মেয়ে বিয়ে দিছে, আপনার মেয়ে জামাই রাখতেছে না, যৌতুক দিতে হবে, কেউ টাকা পাচ্ছে, এগুলা করতেছে না, পাশের বাড়ির লোকজন অত্যাচার করতেছে, মানে অর্থাৎ যত ধরনের সালিশ আছে সব আপনার কাছে নিয়ে সব আসতে থাকতো। কেন আপনার কাছে আসতো? মানে আপনার কাছে আসার পেছনের কারণটা কি? আসার কারণ হচ্ছে আমার কাছে আইলে আসলে আমি খুব সুন্দর একটা সলিউশন দিতাম ওদের, মানে যেটা একুরেট তাই পাইয়ে দিতাম আর কি। মানে না, আমি একটু জানতে চাই, ক্লিয়ারলি করতে চাই আমাদের শ্রোতাদের কাছে, ধরেন গ্রামের চেয়ারম্যান আছে, গ্রামের মেম্বার আছে, কিন্তু আপনার কাছেই আসছে, মানে আপনাকে কি লোকজন ভয় পেত, বা আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল যে আপনি হচ্ছেন এলাকার গুন্ডা মাস্তান, এই কারণেই কি তারা আপনার কাছে আসতো? আমি আসলে জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হইতো। কিরকম? যেমন সাপোজ একটা ঘটনা বলি, মেয়ে বিয়ে দিছে, যৌতুকের জন্য অত্যাচার করতেছে, তাই আমার এসে বললো, আমি ধরেন এই লোকটারে বাজারে পাইলাম, যে কি ব্যাপার তোমার, নাকি এরকম এরকম ছেলে বিয়ে করছে, মেয়ের অত্যাচার করো, এগুলা যাতে আর কোনোদিন না শুনি, শুনলে কিন্তু তোমার ছেলের পিড়ায় হাড্ডি গুটি ভাঙিয়া দেবো। পিঠায় হাড্ডি গুটি ভাঙিয়া দেবো, এটাই ছিল আসল মানে গুণ ভয়ের কারণ। হ্যাঁ, তখন দেখা গেছে যে
কয়েকদিন পরে বলতো যে না ভাই, এই যে আপনি বইলা দিয়েছিলেন এটা ঠিক হয়ে গেছে। মানে আমি আসলে জানতাম না যে আমার এত কেরামতি আছে এটার মধ্যে। মানে আপনাকে যে লোকজন এত ভয় পায় এটা আমি জানতাম না, বা আপনাকে লোকজন যে এত মানে মানে এক ধরনের ভয়াবহ একটা কিছু ভাবছে, এটা আপনি জানতেন না? না, আমি জানতাম না। আমি ভাবতাম হয়তো আমারে বলে আমি একটু হালকা থ্রেডের আকারে বইলা দিতাম, যেটা যদি না হইলে কিন্তু ওরা মারুন, বাস এটা সলভ হয়ে যেত আর কি। ওকে, সুপারসনিক যে পাওয়ারটা আপনার মধ্যে আছে সেটা আপনি জানতেন না, কিন্তু লোকজন জানতো যে লোকজন ও থাকলে কিন্তু খবর আছে। একটা ছবির সাথে দারুণ একটা মিল পাচ্ছি। ওকে, তারপর এইভাবে মোটামুটি অনেক পরিচয় হইলো আমার, ফ্রেন্ড সার্কেল অনেক। তো ওরা কইলো যে তুই তো এই যে এই ফেন্সি ডিল আর কি, তখন এই 100 মাল ছিল আমাদের সময় আর কি, অনেক। 100 মাল জিনিসটা কি? মানে এখন যে ফেন্সি ডিল গুলা বলাবান খাই, এগুলো হচ্ছে 50 মাল। আমরা যেটি খাইতাম এটি হচ্ছে 100। মানে একটু বোঝাবেন আমাকে জিনিসটা আসলে? মানে 100 মাল ছিল, এই মালের একটা মনে করেন 3টার সমান। ও মানে আকার আয়তন একটু বড়? আকার আয়তনে বড় না, এটার ওষুধ ছিল আরো 3টা বলে। ও আচ্ছা, মানে এটা হচ্ছে হলো মানে একটু রিয়াকশনটা হয় হচ্ছে একটু বেশি। মানে এটা খাইলে ঘুম আসে, আর ওটা খাইলে মানে দেখা গেল 3 দিন সেন্সলেস। 3 দিন সেন্সলেস, ভালো ফিলিংস হইতো। আচ্ছা, 100 মাল খাইলাম তখন দিয়ে যে না মোটামুটি ভালো ঘুম আসে, অনেক ভালো লাগে আর কি। এইভাবে খাইতে থাকলাম মোটামুটি। তো আমাদের ফ্যামিলির অবস্থা তো খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। প্রথম দিকটা টাকা টোকা নিতাম, এই সেই কি করে হইতো আর কি, যে কোনো না কোনো ভাবে অ্যারেঞ্জ হইতো। তো লাস্টের একদিক দিয়ে মানে ফ্যামিলি তো ওই ব্যাপারটা জাইনা ফেলাইছে যে বাবা ধন টাকা নিয়ে ফেন্সিডিল খাচ্ছে। আমি মানে বাজে আড্ডায় যাচ্ছি, টুকটাক এগুলা জাইনা ফেলাইছে। তো তখন তো আসলে টাকার দরকার। আমাদের আবার বাড়ির পাশে আর একটা ছিল আপনার, এগুলা ট্যাগ বলে আর কি, এখানে অনেক গাছ ছিল। আব্বা তো ওই দিকে যাইতো না, আর বড় ভাই স্কুল নিয়ে ব্যস্ত থাকতো, ভাবি স্কুল নিয়ে ব্যস্ত, জি, আরেক ভাই দোকান নিয়ে ব্যস্ত। আমি ওই দিক থেকে গাছ বিক্রি করে দিতাম। এইটা কত এত, ঠিক আছে এটা গাইটা লয়ে যাও, টাকা দেবো। টাকা দিত আমি সাথে সাথে মানে দাঁড়ায় থেকে গাইটা দিতাম, কারণ আমি জানি এই জায়গা থেকে চলে গেলে যদি আব্বা জানে তাহলে ও গাছ নিতে পারবো না। গাছ বিক্রি করে ফেন্সিডিল? হ্যাঁ, গাছ বিক্রি করে খাইতেছি। ওকে। আর টুকটাক মারে মনে করেন মার কাছ থেকে টাকা নিতাম। পরিবেশগত সমস্যা কেন হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। সেরকম যদি প্রত্যেকটা পরিবারে একজন করে থাকে যে গাছ বিক্রি করে ফেন্সিডিল খায়। ওকে, যাই হোক, যান, তারপর কি হলো? তারপরে মারে বলতাম যে মা টাকা নাই, টাকা লাগবো। তো মা বলতাম না আমি টাকা দিব কোত্থেকে। মা টাকা দিত না, এখন ঘরে দান থাকতো। তাই তো মা একটু বাইরে গেছে, ঘরের ভিতরে একটা লোক ঢুকাই দিতাম বস্তা দিয়া, যে তুই বস্তা ভরতে থাক। আমি বাইরে দিয়া তালা মেরে দিতাম ঘরে। বাইরে দিয়া তালা লোক নাই, ও বস্তা 2-3টা ভরতো। আবার বাড়িটা আমার ছিল একবারে রাস্তার পাশেই, মানে একটু কোন রকম রাস্তায় নিতে পারলে এইগুলা রাস্তার মাল, বাড়ির না। ওকে, ওরকম মানে তখন আমার এই যে মনে করেন হেল্প করার জন্য লোক থাকতো আমার পাশে, কারণ ওদেরকে আমি টুকটাক মনে করেন খরচ টরচ দিতাম। 3-4টা ছেলে অলিনল থাকতো, মানে সবসময় আপনার চেলা যাকে বলে। হ্যাঁ, বলতাম যে জুতাটা দিয়ে যাও, দিয়ে যাইতো, জুতাটা মুছা দাও, মানে এরকম। মানে সব আপনি হচ্ছেন বস, ওরা হচ্ছে আপনার সাগরেদ। হ্যাঁ, সাগরেদ। ওদের খাওয়াইতাম 3 বেলা আমি, আমাদের ঘরে তো খাবারের অভাব ছিল না। আচ্ছা আচ্ছা, খাও তাও ই করো। লাস্টের দিক দিয়ে মনে করেন কোনোভাবে আর টাকাও আমার খুব প্রবলেম হয়ে যাইতেছে, টাকা ম্যানেজ করতে পারতেছে না, ঘরের সব শেষ করে ফেলাইছি। তো তখন আপনার এই যে 100 মালটা ছিল এটা অফ হয়ে গেছে, 50 হয়ে গেছে, মানে এই মালটা ব্র্যান্ড হয়ে গেছে, আর মাল নাই। তখন যে মাল আছে এই মালগুলো আপনার 70 টাকা করে খাইতাম আমরা, 70-65 টাকা করে। এখন এই যে পিতলের কলসি, একদিন দেখি এক লোক ডাকতেছে পিতলের কলসি, সিলভার এরকম, ঘরে চাকায় দেখি কলসি আছে 17টা না 18টা। ভাই কত দিবা? 150 টাকা। 2 মালের টাকা হয়ে গেল। বিক্রি করিয়া তখন কলসি বিক্রি করতাম, এইভাবে কলসিও শেষ, 17-18টা বিক্রি করে ফেলাইছি। মা তো আর সম্ভবত আমার ঘরে আয় না, আইলে ওই দিক দেয় না, শেষ করলাম। এখন তো টাকার দরকার, টাকা পাই করতে গিয়ে। এই যে বিভিন্ন এই ধরনের আর্জি কিন্তু আমার আসতেছে, আমি কিন্তু এইগুলার ফাঁক দিয়ে সমাধান করতেছি। এখন মনে করেন আসলে যে আমার তো একটু সমস্যা আছে, কিছু টাকা আছে তোমার কাছে, কত লাগবো? দাও না 500 টাকা দাও। আচ্ছা আপনি এটা আমার একটু করে দেন, আমি 500 টাকা দেব না। শুরু হইলো অন্য একটা জীবন। এই মানে 500 টাকা ওর কাছ থেকে নিলাম, সকালে রিক্সা নিয়ে বাইরে গেলাম, মালটাল খাই আসলাম, ওর কাজটা বিকেলে এসে করে দিলাম। কি করতেন ওই 500 টাকার বিনিময়ে? এই যে ধরনের একটা সমস্যা, এর হয়তো কোন জায়গায় প্রবলেম আছে, টাকা দিচ্ছে, টাকা উঠাইতে পারতেছে না, আমি বলে দিলাম টাকা উঠাই। এরকম একটা জাস্ট আমাদের একটু বর্ণনা দেন তো, টাকাটা কিভাবে তুললেন, কিভাবে কি করতেন, জাস্ট আমাকে একটু বলেন, যে ডিটেল বলেন। আমি আসলে এরকম কোন ঘটনা সরাসরি আমার করা হয় নাই, মানে আমার আপনাকে তো ভয় পেত, আমরা সেটা জানতামই। মানে এলাকায় একটা মাস্তানি একটা বা গুন্ডা একটা ব্র্যান্ড ছিল, এটা নাইলে আপনাকে ভয় পেয়ে কেন লোকজন টাকা দিয়ে দেবে, যৌতুকের কথা ভুলে যাবে, ভয় তো আপনাকে অবশ্যই পেত। হ্যাঁ, তো আপনি ভয়টাকে কিভাবে ব্যবহার করতেন?
আমি তো প্রথমে বললাম যে আমি জানতো না যে ভয় পাইতো আমার, আমি মানে ব্যাপারটা আমার নলেজে আছে এইটুক জানতো, জাস্ট আমি বইলা দিলে এটা সলভ হয়ে যাইতো। কিন্তু একটা টাকার ব্যাপারে মানে আমি বলছি যে এই টাকাটা এটা দিয়ে দিও, কিন্তু টাকা দিচ্ছে না। আমি 4-5টা ছেলে ছিল আমার, চলতো একটু এদিকে যান, আমি যাইতাছি এদিক দিয়া, এখন মহিলারা কইতাছি কই যাইতাছে কারা জানি আজকে মাইরালা, মানে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আমি বুঝতেছি না কি রে, আমি যাইতাছি এলাকার মহিলা পুরুষ টুরুষ সব টুকটাক এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করছে যে কার বাড়ি যাইতেছে কারা জানি আজকে মাইরালা। তখন বুঝলাম যে কি আমার মনে হয় মানুষ ভয় পায়, মানে বুঝলাম। পরে যাক আমার দায়িত্ব হয়েছে না, এই অর্ধেক রাস্তা যাওয়ার পরে একজন আসছে যে এটা কালকে দিয়ে দিব ভাই আপনার জানগা, বুঝছি আপনি ই করছে এই অবস্থা। অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে। ওকে, যাই হোক তারপরে আমাদের এনে একটা লোক ছিল আর কি পাশে, ও আমার এদিন খুব টাকার দরকার, আমি জানতাম ও 2 নম্বর কিছু করে, মানে টুকটাক ফেন্সি দিল বেসে এইটি করে। তো ওরে আমি খবর পাঠাইছি যে 1000 টাকা দিয়ে দিত আমার, তো ও টাকা দিতেছে না। এখন ওরে তো আমি হিট করতে পারি না তুই যে বেসস কেন, কারণ আমি তো নিজে ওইটা ওর কাছ থেকে নিই। ওর বাড়িতে গেলাম, যায় মানে আমি মনে করেন যে আজকা ধরে রাখবো না রে, তোরে আমি মাইরা ফেলাম। ধাওটা যখন খালি হাতে নিলাম, ওই লোক দাঁড়ায় পায়খানা করে দিল। মানে আমার তখন কি আর মার মুখে, আমি হাসতে হাসতে চলে যাবো। আমরা হাসতে পারছি না কারণ ঘটনাটা আসলে সেদিকে কোন দিকে আমরা ঠিক জানি না। আমি একটু বলতে চাই আপনাকে, আপনি দাঁড়াটা হাতে নিলেন মানে কি দাঁড়াটা কি আপনার সাথেই থাকতো? না না, এটা ওর বাড়িতে ছিল, আজকে তোরে রাখবো না আমি। আপনার চেহারা দেখলে মানুষজন ভয় পাবে কিনা জানি না, কিন্তু আপনার একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে এলাকায়, অটোমেটিক ব্র্যান্ড ওই ঘর পুরানোর পর থেকে, যে এ হচ্ছে কঠিন টাইপের সন্ত্রাসী এবং ওর কিছু করতে হয় না, শুধু খালি একটা আভাস দিলেই মোটামুটি এলাকা সাপ মানে তটস্থ থাকে। সেটার একটা নমুনা আমরা পেলাম। আমরা গল্পের বাকিটুকু ফিরে আসতে চাই এবং আমরা কিন্তু বারবারই বলি যে কোন বিরতিতে আপনি কখনো অনুমান করতে পারবেন না যে আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে। আপনি বললেন যে দা তুলেছেন কাউকে কিছু একটা করার জন্য এবং সে ওখানে দাঁড়িয়েই প্রায় টয়লেট করে দিয়েছে, এরকম একটা অবস্থা। চলুন তারপর থেকে কি হলো জানি। এভাবে চলতে থাকলো, কারণ আমার তো তখন আসলে মূলত দরকার ছিল টাকা ফেন্সিডিল খাওয়ার জন্য। ফেন্সিডিল খাওয়ার জন্য। আর আমি কিন্তু একটা কাজ ঠিকই করতাম, অর্থাৎ এই যে প্রতিদিন সকালবেলা যে রুটিনটা, এটা কিন্তু আমি ঠিকই মেনটেন করতাম। সকালবেলা কি করতেন আপনি? এই যে ওর বাড়ির কাছ দিয়ে একটা পাক দিতাম, মানে আমার মনে হইতো ও আছে, এখনো আছে। বিয়ে হয়ে গিয়েছে সেটা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে যে ওই বাড়িতেই আছে। মন বলতে হয় এখানে, মন বলতে এখানে আছে। সকালে যাইতাম একবার, দুপুরেও যাইতাম, প্লাস বিকালেও যাইতাম, মানে আমি অবসর পাইলে এইদিকে যাইতাম। না আমার ওই দিকটা ঘুরলে আমার ভাল লাগতো, যে এই গাছটার নিচে ওর সাথে দাঁড়ায় কথা বলছি, ওই জায়গায় আমার কিছু স্মৃতি আছে, ওই গাছটা দেখলে ভাল লাগতো। আচ্ছা, মানে কি এই যে ও ধরেন কারোর সাথে ওর ভালো সম্পর্ক ছিল, এলাকার পাশের বাড়ির সম্পর্ক থাকে না, ওর সাথে কথা বললেও ভাল লাগতো। মানে সবসময় থাকতাম আর কি আশেপাশে, মানে স্মৃতিগুলা নিয়ে থাকতাম। এই অনুভূতিটা কিন্তু আসলে যারা ভালোবাসেন এবং ভালোবাসার পরে যে মানুষটাকে যদি কখনো কোনোভাবে হারাতে হয় বা দূরত্ব থাকে, এই অনুভূতিটা কিন্তু থাকে। ওই ভালোবাসার মানুষ যাদের সাথে কথা বলতো, ওই ভালোবাসার মানুষের, ওই বাড়ির মানুষ, যে কোনো একজন মানুষ বলে না যে ওই বাড়ির কুকুরটাকেও ভালো লাগে, এরকম একটা অনুভূতি। মানে এই অনুভূতিটা কত সহজ করে বলে দিলেন যেমন। আসলে ওর গল্পটাকে আপনি নিজের মতো করে বিশ্লেষণ করবেন, আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। চলুন তারপরে কি হলো। এভাবে আর কি ই করতাম। ধরেন আমার বলছি আমি নেশা করতাম, এটা ঠিক। আর এই এলাকার এই যে লোকজনগুলো আসতো, ওদেরও সলভ করতাম টুকটাক, মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর কি। তাও আমি যে কোনো ওয়েতে আমি একবার ওর বাড়ির পাশ দিয়ে আমি ঘুরবই, এই সবগুলা জিনিস আমি একবার দেখবো, এগুলা নিয়ে থাকতাম আর কি। তারপর আস্তে আস্তে আসলে আমার লাইফটা আর একটু চেঞ্জ হয়ে যায়। আরো আমি যে আসলে এরকম হচ্ছে আমি বুঝতেছি না। আমার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় দেয় ই করে যে এই লাগবো সেই লাগবো, মারামারি করে এই করে যে বা এটা লাগবো। আর বিশেষ করে মনে করেন আমার এলাকাটা মানে খুবই ডেঞ্জারাস এলাকা, অর্থাৎ নরসিংদী যে আমার এলাকাটা খুবই ডেঞ্জারাস। মানে মানুষ জবাই দেওয়া ছিল আমাদের এলাকার একটা, বলেন সপ্তাহে 1-2 জন জবাই হইতই। এই যে অবস্থা, তখন লোকজন গুলো আসবে আমার কাছে বিভিন্ন যে জিনিস টিনিস আছে নাকি। আমি যে ফেন্সিডিল খাইতাম এই দিকটা মনে করেন আপনার ব্রাহ্মণবাড়ি ভৈরব যাইতাম প্রথম, তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে কুড়িচু মনি কসবা, মানে ওরকম করতে করতে আমার চাহিদা তো অনেক। আর আমি এত মাল খাইতাম, আপনি সকালে আমার ঘুম থেকে ওইটা মাল খাইতে হইব, মাল না খাইলে আমার টয়লেট হইতো না। মানে ঘুম থেকে উঠে একটা মাল খাওয়ার পরে আমি টয়লেট করতাম। মাল মানে হচ্ছে ফেন্সিডিল। ওকে, ফেন্সিডিলের অন্য কোনো নাম আছে মাল ছাড়া? এখন অনেকে 6 ইঞ্চি বলে। 6 ইঞ্চি আছে? হ্যাঁ, এখন তো
বলে আর কি, 6 ইঞ্চি বলে, তারপর ডাইল বলে, হ্যাঁ তারপরে এগুলোই বলে আর কি। 6 ইঞ্চি কেন বলে? 6 ইঞ্চির ব্যবসা এতটুকু লম্বা 6 ইঞ্চি বলে আর কি। হ্যাঁ, ইঞ্চি বলে অনেকে। কত কি যে শিখছি হ্যালো 8920 ওকে। যাই হোক, তারপর এটা আপনি খাইতেন এবং এটা না খেলে আপনার সকালবেলা আপনার টয়লেট হতো না? টয়লেট আমার ডেইলি 3টা মাল লাগতো। হ্যাঁ, তারপরে ধরেন কোন অকেশন থাকলে আমার সেই ক্ষেত্রে ধরেন 5টা 7টা লাগতো আর কি। Fentanyl? হ্যাঁ, এটা মানে অনেক খাইতাম। তো অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে এইগুলা আসলে সলভ করা আমার জন্য খুব টাফ হয়ে গেছে। তো অনেকের জিনিস লাগবো, এই দিকটা মনে করেন ব্রাউন ভাইরা তো আমার চলাফেরা আস্তে আস্তে ইন্ডিয়ার মোটামুটি আমি গেলাম 1-2 বার। ওই দিকটা আপনার একটা মাজার আছে আপনার এই কসবার ভিতর দিয়ে, কসবা থেকে আর 1 স্টেশন সামনে রেলগাড়িতে যাওয়া লাগে, এদিকে একটা মাজার আছে, এই দিকটা আপনার খোলা রোড রাস্তা আছে, ইন্ডিয়া ঢুকা যায়। তো ওইদিকে ঢুকলাম, ওই এলাকার প্রধানের ছেলের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল, লিটন নামে ছেলেটা ছিল। তো ওর সাথে যেহেতু সম্পর্ক, এখন আমার ইন্ডিয়া মানে ইন্ডিয়াতেও মোটামুটি আমার কিছু পরিচিতি হয়ে গেল, আমার সবাই চিনে, মানে এই আশেপাশের মহল্লা। এটা মনে হয় কুচবিহার সম্ভবত, এই এরিয়াতে আমার মোটামুটি টুকটাক কয়েকটা ফ্যামিলিতে চিনে। আমি ধরেন রাত্রে 8টা বাজে ইন্ডিয়া ঢুকে যাইতাম, যে ইন্ডিয়া যাইতে হইব, 8টা বাজে গেছি গা। ওরে বললাম দোস্ত এই অবস্থা, এখন কি কিছু আছে নাকি? তো এইগুলা তো আমরা সমস্যা নাই, এগুলা দেওয়া যাইব। ঠিক আছে, আমার তো লাগবো এরকম, তুমি একটু যাইনো। আমি তো এগুলা করি না, আচ্ছা আমি খোঁজ নিয়ে দেখতেছি। তো ওর কাছ থেকে টাকা আমি মনে করেন মাল আনতাম, কিন্তু আমি নিজে আনতাম না। 200 টাকা দিলে একটা লোক মনে করেন বৈরব নিয়ে আসতো আর কি ট্রেনে। ওকে, ও বৈরব আইনা দিয়া যাইতো, আমি আন থেকে আমার জিনিসগুলা বুঝা রাখতাম। তখন মোটামুটি যারা আর কি আমার এলাকায় ত্রাস হয় বা বিভিন্ন হয়, এরা আমার কাছ থেকে এসে যোগাযোগ করা লাগে। কোন দলের এটা আমার জানার ব্যাপার না, কারণ ওরা আমার আসতে জিনিস লাগবো, মানে আমার দরকার। জিনিস মানে কি বলতে চাচ্ছেন আপনি? জিনিস বলতে আপনার লোহার জিনিস আছে কিছু, মেশিন, পিস্তল আপনার কাছে, 9mm 32 এগুলো আর কি। এগুলো আপনি কালেকশন করলেন কিভাবে? হ্যাঁ, এগুলাই যে ইন্ডিয়া থেকে আমি ওর আমার ফ্রেন্ডের মাধ্যমে নিয়ে আসতাম। আপনারা কিনে ফেললেন? এই টাকাটা আপনারা পেলেন কোথা থেকে? ওই টাকা ও আমার ফ্রেন্ড না, ও আমার দিয়া দিত, 5টা বেছে ওরা টাকা দিতাম। ও, আপনি তার মানে অস্ত্রের ব্যবসা শুরু করলেন, তাই তো? কারণ টাকার দরকার। এই দিক দিয়ে মনে করেন আমার মোটামুটি ব্যবসা চলতেছে এখন, খুব জমজমাট ব্যবসা। মানে বিসি টিসি যা আছে সব আমার কাছে থাকে। বিচি মানে হচ্ছে আপনি পিস্তলের গুলির কথা বলছেন? গুলি টুলি, মোটামুটি খুব জমজমাট ব্যবসা আমার। কতগুলো বিক্রি করতেন আপনি এরকম মাসে? আপনার 2টা বিক্রি করলে এনাফ। কি পরিমাণ টাকা আসতো একটা থেকে? একটা ধরেন আমি ইন্ডিয়া থেকে 2,500 টাকা করে কিনতাম। মাত্র 2,500 টাকা? হ্যাঁ, ব্যস্তাম। আপনার মনে করেন এই যে টোটো মালগুলা যেগুলা ছোট একবারে, মানে এইগুলা দিয়ে আপনার শুট করলে বিলাই মরে না, মানে বিড়াল আছে না, বিড়াল মরবে না শুট করলে, কিন্তু মানুষ মনে করে আর্মস। ওকে, এইগুলো আপনার 2,200 টাকা করে, এই 2,200-1,800 এরকম করে কিনতাম, 5,000, 6,000, 7,000 করে সেল করতাম। ওকে, তারপরে আপনার মানে বিভিন্ন ক্যাটাগরির মাল আছে। আপনার এই যে 9mm মালগুলো আপনার আমরা প্রথম নামাইছি ইন্ডিয়া থেকে, আপনার হচ্ছে 16,000 টাকা করে, এগুলা 45,000 টাকা করে সেল করতাম। কারা কিনতো এগুলা? এইগুলা যারা এলাকার গ্যাং তারাই কিন্তু বিভিন্ন শহরের। ওকে, আপনি কিছু বিষয় গোপন করতে চাইলে আপনি গোপন করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে গল্পগুলো বলছেন, ছোট ছোট জিনিসগুলো, সেগুলো একটু পরিষ্কার করে বলেন। কারণ এই যে আপনি বলছেন যে মাল কিনে নিয়ে আসলাম, এই মাল মানে আসলে কি জিনিস, এটা তো আমাদের শ্রোতারা বুঝবে না। সুতরাং আপনি একটু পরিষ্কার করে দিন যে এই জন্য আমারও কনফিউশন হচ্ছে কি মাল মানে কি ফেন্সিডিল থেকে হঠাৎ করে মাল। আপনি অস্ত্রের ব্যবসাতে ঢুকে গেলেন ফেন্সিডিল খাওয়ার জন্য, ঠিক মতো? হ্যাঁ, খাওয়ার জন্য। এভাবে আসলে তখন মানে অনেক প্রবলেম পড়ে গেলাম আর কি। কিরকম? সবাই মোটামুটি এই যে ব্যাপারগুলো জানা ফেলাইছে যে আপনার কাছে অস্ত্র, আপনি অস্ত্রের ব্যবসা করেন। আমি করি মোটামুটি ধরেন অনেক প্রশাসনিক ভাবে প্রবলেমে আমি পড়তেছি টুকটাক, মানে বুঝতেছি আমি। তো এই ব্যাপারগুলো আমি একটু টের পাই, আমি চিটাগাং চলে যাই, যে আমার তো এখন প্রবলেম হচ্ছে, আমার এলাকাতে থাকলে মনে হয় কোর্ট হয়ে যাইতে পারি। ওকে, চিটাগাং চলে যায়। এখন তো চিটাগাং প্রথম অবস্থায় গেলাম, যায় তো মনে করেন যে অর্থের যে প্রবলেম এইগুলা সলভ করতে পারতেছি না, যে টুকটাক যে টাকা ছিল এগুলা মোটামুটি 10-15 দিনের শেষ। আমার বড় ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, উনি আবার কাস্টমসের এডিসি ছিল। ওকে, বড় ভাইয়ের ফোন দিলাম, বললো যে তুই এর সাথে একটু যোগাযোগ কর, হয়তো ভালো একটা ব্যবস্থা হইতে পারে। ওই ভাই আবার ওনার অফিসে আমি গেলাম, তো উনি দুপুরে লাঞ্চ করাইলো আমার 1,000 টাকা দিয়ে দিল, যে আচ্ছা নাও 1,000 টাকা নিয়ে যাও, তুমি কালকার দিনের পর দিন আইসো, আমার না সকাল 10টা বাজে আমার অফিসে আইসো। পরদিন 10টা বাজে গেছি, আধা ঘন্টা বসে রয়েছি, এক লোকের সাথে আমার দিল, যাও ওনার সাথে তুমি যাও, তোমার কিছু কাজটা আছে এটা বুঝাই দিব। তাই গেলাম, একটা বাইং হাউস আমার চাকরি হইলো। ওকে,
ওই জায়গায় মনে করেন আবার খুব ভালো মজার চাকরি পাইলাম, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাইতাম আমি। আমার কাজ ছিল, আমার ইনভেস্টিগেশন টিম ছিল আরো 4 জন, আমার 3 জন, আমি সহ 4 জন আর কি। ফ্যাক্টরিতে যাইতাম, যাই আপনার বিভিন্ন মালগুলা যে আমাদের মেজারমেন্ট দিয়ে দিত যে এটার মাপ কত, এটার সেলার কোয়ালিটি এরকম হবে, এগুলো আপনারা যায় কিছু কিছু চেক করেন ঠিক আছে কিনা। এখন তো আমরা ধরেন ফ্যাক্টরিতে গেলে মানে অনেক করতো, খাবার টাবার এটা সেটা, লাস্টে মনে করেন আমাদের 1-2 হাজার টাকা ভাড়া দিয়ে দিত। এ থেকে মনে করেন আমার মালের চাহিদা আবার চলতে থাকলো। তো চিটাগাং প্রথম দিকটা যাওয়ার পরে আমি তো মালটাল মানে যে ফেন্সি ডিলটা কোথায় সেল করে খুঁজে পাইতাম না, মানে আমার খুঁজে বাইর করতে অনেক কষ্ট হয়েছে। আমরা তো বুঝি আসলে, বুঝেন নাই যে আমরা খাই আসলে, চেহারা দেখলে অনেক কিছু বুঝি। একটা রেল স্টেশন বসে রয়েছে, একটা ছেলে আমি দেখলাম, আমি ভাই আমার তো দরকার ছিল, আসেন আমার সাথে আসেন, চেহারা দেখে বুঝে ফেলছেন যে খাই। ও নিয়ে গেল আমার ই করে দিল। তারপরে চিটাঙ্গে ধরেন 2 মাসের মতো থাকার পরে মোটামুটি আমার আরেকটা ফ্রেন্ড আছিল চিটাং পাবলিক কলেজে পড়তো, স্কুল এন্ড কলেজে। ওর সাথে আবার যোগাযোগ হয়ে গেল, ও চিটাং আছে, ওর সাথে যোগাযোগ হইল। ও ছিল আর্মি পার্সনের রেফারেন্সে ভর্তি আর কি, যে চিটাং পাবলিক স্কুল এন্ড কলেজ, এটা হচ্ছে আপনার আর্মির স্কুল, আমরা জানি। তারপর ক্যান্টনমেন্টের ভিতরে ওইটার যে ওর ফ্রেন্ড সার্কেল আছিল সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। এর মধ্যে একটা ছেলে আছিল ইফতি নামের আর কি, ও ফেন্সিডিল খাইতো। ও আমার তখন বিভিন্ন স্পটে নিয়ে গেল, কারণ ও তো আপনার খুব ভালো চিনতো মোটামুটি। তখন আমার চিটাংটা পুরা আয়ত্তে এসে পড়লো। কোথায় কোথায় গেলে পাওয়া যায়? হ্যাঁ, কোথায় কোথায় গেলে পাওয়া যায়। চাকরিও করতেছি, টুকটাক খাইতেছি। তখন এই যে আমার আর একটা ফ্রেন্ড জুয়েল যা ছিল, ওর ফ্যামিলি মানে অনেক টাকা টোকা দিত আর কি, ওর ভাইয়েরা প্রায় 15-16 হাজার টাকা তখনই খরচ দিত। তো ওর অত টাকা লাগতো না। ও বললো যে তোর চাকরি করার দরকার নাই, আমার সাথে থাক, টুকটাক কি করে। তো আমারও চাকরি ভাল লাগে না, এখন থাকতেছি। তখন আপনার মাত্র তখন মানে কিছু কিছু মানে লোকজন হিরোইন খা আর কি, ব্যাপক হারে শুরু হয় নাই। মানে তখন লোকজন গুলা হিরোইন নাম শুনলে একটু করতো যে হিরোইন। তো ও আমার কিছু কইলো যে টাকা টুকা নিয়া চিটাং তো খুব সস্তায় পাওয়া যা। তা আমি আবার নরসিংদীর সাথে যোগাযোগ করলাম। তাই তখন এই নরসিংদী মাল মানে এইগুলা অনেক দাম, চিটাং অনেক সস্তা, লাভ আছে, ভালো লাভ, অর্ধেক লাভ হয় আর কি। তারপর চিটাং থেকে শুরু করলাম আর কি, এগুলো নিয়ে আসতাম আর কি, নিয়ে এসে আপনার সেল করতাম মোটামুটি। যাক তখন আমার ফেন্সিডিল খাওয়া হইতো, প্লাস খরচও চলতো আর কি, আমার খাওয়া হইতো, প্লাস আমার তো আর অন্য কোনো দরকার নেই যে আমার টাকা লাগবে, আমার মানে খরচ চললেই হইলো, যে কোনো হয়েছে আসুক। এই দিক দিয়ে মোটামুটি ভালো একটা সুবিধা হচ্ছে আমার। আমি তখন চাকরিটা আর করি না, মানে এটা নিয়ে আমি ব্যস্ত থাকি। চাকরি ছেড়ে দিলেন, ফেন্সিডিল ব্যবসায় পুরোপুরি। ওকে, মানে হিরোইনের ব্যবসা করি আর কি। তখন সাথে হিরোইনটাও যোগ হয়ে গেল। ফেন্সিডিল খাই, ফেন্সিডিল খান আর হিরোইনের ব্যবসা করি। আমি হিরোইন খাই নাই কোনোদিন। ওকে, আমি শুধু ফেন্সিডিলের ভক্ত। তবে হিরোইনটা কিভাবে নিতেন, কোথা থেকে নিতেন এবং কিভাবে ইয়ে করতেন? হিরোইনটা যে আমার যে ফ্রেন্ডটা ছিল, ওর মানে অনেক লিঙ্ক ছিল আর কি। ও আমার একজনের সাথে পরিচয় করাই দিল। এটা হচ্ছে চিটাঙ্গে আপনার কি বলে বেগম বাজার আর কি। এটার ভিতরে আপনার শুধু স্বর্ণের দোকান। এই দোকানে এনে গেলে দেয়, ফোন দিলে একটা লোক এসে আমার দিয়ে দিত, আমি কেস টাকা দিতে আমার মাল দিয়ে দিত। কিভাবে দিত আপনাকে, মানে মালটা কিভাবে দিত? এই ধরেন একটা বক্সে প্যাকেট করে নিয়ে আসছে, এটা বক্সে দিয়ে দিত, আমি ব্যাগে ঢুকাই নিয়ে এসে পড়ছি। আপনি ওই লোকটাকে চিনতেন? কখনো কথা হয়েছে আপনার সাথে? হ্যাঁ, কথা হয়েছে। উনি কি করেন আবার? উনি আসলে মূলত এই ব্যবসায়ী করে আর কি, স্বর্ণের প্যাকেটের মধ্যে ঢুকাই দিত, জুয়েলার্সি দিয়ে দিত, মনে হইতো স্বর্ণের মাল নিয়ে আসতেছি, মানে এরকম ভাবে দিয়ে দিত আর কি। আর ভেতরে আপনি খুলে দেখেছেন কখনো ভেতরে কি আছে? না, দেখার দরকার পড়ে না। ঢাকা নিয়ে আসতে মানে নরসিংদী নিয়ে আসতাম, আনলে মানে মাল ভালো, খারাপ দিত না ওরা। আচ্ছা, ওইভাবেই করতে থাকি আর কি। কত করে বিক্রি করতেন একটা প্যাকেট? এরকম কেজি হিসেবে আনতাম। না, আপনি কি 1 কেজি কিনে নিয়ে আসতেন? না, ধরেন আমি 250 গ্রাম কিনতাম। 250 গ্রাম কিনে আপনি সেল করতেন কিভাবে? আমি সেল করতাম কেজি 250 গ্রামই। আপনি খুচরা বিক্রেতা ছিলেন, রাইট? পাইকারি তো বিক্রি করতেন? আমি ওর কাছ থেকে ধরেন কিনলাম 250 গ্রাম। আমি 250 গ্রাম তখনই কিনতাম যখন ওই দিক থেকে আমার বলতো যে আমার 250 গ্রাম লাগবে। ও, তার মানে আপনিও একজন ভাইয়া হিসেবে কাজ করতেছেন? হ্যাঁ, ভাই হিসেবে কাজ করতাম, আমি ওরে দিয়ে দিতাম আর কি। এইভাবে কত টাকা লাভ করতেন আপনি ওই বিক্রি করতে গিয়ে? আমি কিনতাম তখন তো 1 লাখ টাকা কেজি, 3 লাখ টাকা কেজি সেল করতাম। 1 লাখ টাকা কেজি কিনে আপনি 3 লাখ টাকা সেল করতেন। তার মানে 250 গ্রামের দাম আসছে 25,000 টাকা। 25,000 টাকা, আমি 75,000 টাকা সেল করতাম। ওকে, মাসে ধরেন আমি 1, 2, 3 টিপ দিলে আমার
হয়ে যেত। মানে কি আপনার 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাভ থাকতো তাহলে? এই 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাগতো না খরচ। মানে শুধু ফেন্সিলের পিছনে 1.5 লাখ 2 লাখ টাকা চলে যেত আপনার? আদার এন্টারটেনমেন্ট তো আছে, ফেন্সি ডিল তো একটা খরচ আছে, তারপরে খরচ আছে আদার এন্টারটেনমেন্ট কি খরচ? মানে 1.5 থেকে 2 লাখ টাকা আপনি খরচ করছেন? আমার ধরেন সিগারেট লাগতো ডেইলি 3 প্যাকেট। আর অন্য কোনো মানে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে নারীদের সাথে মেশা? না, মেয়েদের সাথে আমার কোনো আমার শুধু যে তখন ফিল করতাম যে ও আমারে ভুলে গেছে রাত্রে, তখন ওরে যখন পাই না তখন মনে হইতো যে আমার জীবন থেকে মনে হয় ও ঠিকই হারায় গেছে। ওরকম ওরে খুঁজতাম, আর বাড়িতে আইলে ওর শ্বশুর বাড়ির দিকে যাইতাম, দেখি যায়নি একবার দেখতে পারি, কিন্তু আসলে পাইতাম না, ওরে দেখতে পাইতাম না। 1.5 লাখ 2 লাখ টাকার পেছনে কি আপনার যে আগের যে গ্রুপটা তৈরি হলো, মানে আপনাকে যারা সাঙ্গপাঙ্গ ছিল ওদেরকেও কিছু টাকা পয়সা দিতেন? ওদের তো খরচ দেওয়া লাগতো, এই জন্য বলতো যে ভাই 500 টাকা দেন, 100 টাকা দেন, মানে টাকা তো কোনো হিসাব নাই, আমার শুধু খাবার, বাকি টাকা কই গেছে ভাই আমি সত্যি জানি না আসলে। ওকে, মানে আমি জানতেও চাই না যে কোনোদিন যে কোন দিকে যাচ্ছে। ওকে, তারপর এইভাবে চলতে থাকে মোটামুটি ভালো দিনই চলতে থাকলো আমার। তারপরে আমি চলে আসলাম আবার, মোটামুটি এলাকার পরিস্থিতি শান্ত হইলো, নির্বাচন আসলো। তখন কত সালের নির্বাচন এটা? এটা মনে হয় 2000-এর নির্বাচন। মানে এই নির্বাচনের আগের নির্বাচন? হ্যাঁ, এই নির্বাচনে সবাই ফোন টোন করতেছে যে তুমি আইসা করো। তাই নির্বাচনে আসলাম, এলাকায় আসলাম, আসার পরে টুকটাক ধরেন বিভিন্ন এলাকার ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ওরা আসতেছে আমার এনে যে ভাই কি অবস্থা, একটু কিছু লাগবো ডাকবো আর কি, মানে তখন তো আর লাগবো, শুধু লাগবো আমার এই লাগবো, এই জন্য এই চাহিদা, এটা চাহিদা, মানে আপনার পিস্তল, অস্ত্র এইগুলা লাগবে। তো ওইগুলো আমি ঠিক আছে দাম দরই করতাম, ঠিক আছে নিয়ে যাই, সমস্যা নাই, দিয়ে দিতাম। তবে এর মধ্যে আপনার একজনে আমার অর্ডার দিছিল, আপনার 3টা বোমার অর্ডার দিছিল আর কি, বোম, এইগুলো আপনার ইকুইরা বলে এটারে, এই বোমগুলো আপনার কি বলে, এই হাত বোমা না, মানে আগুন দিয়ে, পেট্রোল বোমা, পেট্রোল না, এগুলো মানে আগুন দিয়ে করা লাগে আর কি, কিন্তু অনেক শক্তিশালী। ওকে, এইগুলো আপনার ডানোর ডিব্বার মধ্যে বানানো ছিল, মানে আপনার ধরেন একটা ঘর উড়ায় দেওয়া যাবে, একটা রুম, একটা বিল্ডিং উড়ানোর মতো ক্ষমতা আছে। এইগুলো অর্ডার করছিল, পরবর্তীতে উনি আর দেখা করে নেই। কত করে কিনেছিলেন এগুলো একটা? এইগুলো আসলে অর্ডার দিয়ে বানায় নিতে হয় আর কি। এগুলো কি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলেন? এগুলো মশলা আছে, এগুলা 3-4 আইটেমের মশলা আছে, এগুলা কিনে একটা এক্সপার্ট ছেলে আসছিল আমার সাথে পরিচয়ের, ও বানায় দিছে আমার আর কি 3টা। ওকে, ও বানায় দিছে, আমি নিয়ে আসি। ভয় করতো না আপনার? না, এগুলো তো আপনার মনে করেন কোন মানে আগুনের স্পর্শ না পাইলে এগুলা ফাটতো না, কখনোই ফাটতো না। এগুলা আগুন দিয়ে ফাটাইতে হয়। ওকে, তখন আমি বাড়িতে ছিলাম না, মানে ওরা এই যে বিভিন্ন মালের অর্ডার দিচ্ছে, তো এইগুলা নির্বাচনও প্রায় আইসা কাজ হয়েছে, তো এইগুলা আমি আনার জন্য আমি বাইরে গেছি, তাই গন্ডগোল শুরু হইলো। আমার এরকম একটা ফ্রেন্ড ছিল, সুমন নাম, ও আমার এত কাছের ফ্রেন্ড ছিল, মানে যে জায়গায় থাকি, যখনই থাকি, ও হয়তো আমার কাছে ঘুমাইতেই, তো আমি ওর কাছে ঘুমাইতেই, তো বাড়িতে থাকলে আপনি বলেনি যে আমার জিমি দিতে যে বড় ভাইটা আছে, ওনার সাথে আমার দেখা হইতো তখন ধরেন 15 দিনে, 20 দিনে, 8 দিনে, তাও আমাদের বাসাই না। ওকে, ওনার সাথে আমার দেখা হইতো রাস্তায়। কেন? ধরেন উনি স্কুলে যাচ্ছে, উনি স্কুলে টিচার ছিলেন? টিচার। এই রাস্তার মধ্যে দেখা হয়েছে, বা উনি মোটরসাইকেল নিয়ে যাইতেছে, ভাবি দেখালে দেখো জামা নেন, মানে কিছু বলবে এরকম, কিন্তু আবার যে এর সাথে কথা বলবো রাস্তায়, মানে মনে এরকম আর কি, আমার সাথে বাইক কথাও বলতে চাইতো না। আর আমিও লজ্জায় কোনোদিন ওনার সামনে পড়ি নাই। তো ওই যে সুমন, ও আমার ফোন দিল, দুস এই কাহিনী, আমরা তো মারামারি লাগছে, এখন আমরা একটা অফিস উড়াই দেব, তোর কাছে না এইগুলা ছিল? আমি কই আছে। পরে দুস দেশ না একটু, তুই তো পারবি না। আরে বেটা আমার শিখাই দিব, দেখ। আচ্ছা ঠিক আছে, যায় ঘরের এরকম জায়গায় যায় দেখ, আছে নিয়ে যা। তো ওই রোদ্রের মধ্যে, ও আসলে ছেলেটা খুব ভালো ছিল বুঝছেন, কিন্তু আমার ভুলের কারণে এই জীবনটা ধ্বংস হয়ে গেল। কি হয়েছে আমাদেরকে বলেন। রোদের মধ্যে মানে তখন রোদের মধ্যে গ্যাস লাইট দিয়া এটা আগুন লাগাইতেছিল আর কি, আগুন কিন্তু জ্বলে গেছে, বারুদ তো টের পাইনি। তো এই যে শক্তিশালী জিনিসটা, এটা ব্রাস্ট হইল রাতে, ওর হাতে যখন ব্রাস্ট হইল, পুরো হাতটাই তখন হয়ে গেছিল, সেতরা বেতরা হয়ে গেছিল, প্লাস এই যে হাঁটুর উপর দিয়ে এই দিক থেকে আপনার মনে করেন এই যে কাজ টাস, তারপরে ইগুলা আছে, এগুলা মানে সারা শরীরে টেডে মানে বিভিন্ন জায়গায় ওরা করলো, মানে পুরা বিধ্বস্ত অবস্থা হয়ে গেল। পরে ধরেন ওরা চিকিৎসা তো ঢাকাতে নিয়ে আসলো, পঙ্গুতে নিয়ে আসলো, বিভিন্ন জায়গায়। তখন নির্বাচনের অবস্থা, ট্রিটমেন্ট খুব কষ্ট হয়ে গেল। পুলিশ তো ধরলো না, পুলিশ মানে এরকম চুরি কইরা এইভাবেই করতেছে।
আমি তো ধরেন আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি সন্ধ্যার দিকে রওনা দিছি। আমি আইসা থানা সদরে বাস থেকে নামলাম, নাইমা রিস্কা নিতেছি, কইতেছে এই সমস্যা হইছে, আপনি এলাকায় যায়েন না, পুলিশ টুলিশ আর্মি টার্মি অনেক আইসা গেছে, আপনি এলাকায় যায়েন না। তো তখন কিন্তু আমার কাছে মেশিন 2টা, মেশিন মানে পিস্তল 2টা, কারণ আমার এলাকায় চাহিদা আছে 2টা মেশিনের অর্ডার, এগুলা আমি নিয়ে আসছি। প্লাস মনে করেন আমার সিগারেটের প্যাকেটের ভিতরে বিসি পড়া অনেকগুলা। বলতেছে আপনি যায়েন না। আমি রিস্ক জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কই সমস্যা, আমি বললাম মেশিন 2টা তো রিস্কার গদির ভিতরে ঢুকাই দিলাম, আর ইটা ওর কাছে মানে মোটামুটি আমি একটু সেভে, আমি কিছু এই জিনিসগুলো তুই সেভে রাইখা দে, আর দেখি ওর কি খোঁজখবর নেওয়া যায় কিনা। তাই ওর খোঁজখবর নিতে আর ওর কোন খোঁজখবর আমি 3 দিন যাবত পাচ্ছি না। ও কোথায় আছে, কিভাবে আছে আমি জানি না, কিছু কি আর করার আছে। খোঁজ খবরের প্রসঙ্গে আমি পরে আসবো। আপনারা যে মোটামুটি এগিয়ে গেছেন, অনেক দিন ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত, ওই কলেজ লাইফ থেকে শুরু করে চিটাগাংয়ে আসলেন, অনেক লম্বা একটা সময় পার করেছেন। পুলিশের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, আপনাদেরকে ধরে ফেলা তো মুহূর্তের মতো ব্যাপার ছিল। পুলিশের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল ওই সময়টা? এটা বলতেছি, তখন পর্যন্ত মানে পুলিশের সাথে আমার সম্পর্ক হয়ে ওঠে নাই। তখন পর্যন্ত আপনি আসেননি পুলিশের সাথে? ঠিক আছে, তাহলে আমরা গল্পে মানে আমি এরকম ভাবেই যাচ্ছি যে পুলিশ পর্যন্ত আমার যাওয়া লাগে নাই, কারণ আমি তো স্পটে কোনো কিছু করি নাই। ওকে, মানে সবাই জানতো, কিন্তু স্পটে তো আমার কেউ কোনো জায়গায় পাই নাই। ওকে, বুঝেন নাই? আমি মানে অনেক অন্তরালেই ছিলাম লোকজনের। ওকে, যাক, তারপরে তো নির্বাচন হইল, তখন বিএনপি সরকার মনে হয় পাশ হয়েছে। আমাদের এলাকাটা আসলে এরকম। না, আমি একটু জানতে চাই যে আপনার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলেন আপনি, সেই জায়গাটা থেকে শুরু করেন। তখন ওরে খুঁজে পাইতেছি না, তো ও কিভাবে আছে, কোথায় আছে জানি না। নির্বাচনের পরের দিন মনে হয় জানলাম যে ও এরকম জায়গায় আছে। ওকে, ওর বোনের বাসায় আছে। তো ওর বোনের বাসায় গেলাম, যায় দেখলাম এই অবস্থা, পুরা হাতটা বেন্ডিজ করা, পুরা পাটা বেন্ডিজ করা। দেখলাম ওর আম্মা আমারে দেখে কান্নাকাটি শুরু করে দিল, জামানে এই অবস্থা। এখন আর কি করার, চিকিৎসা যাক করায়া মোটামুটি এখন ওর 2টা আঙ্গুল নাই আর কি, বুঝছেন। এখন মোটামুটি ভালো আছে, এখন মোটামুটি খুব ভালোই আছে। আচ্ছা, ঠিক আছে, ওর প্রসঙ্গে আমরা নাই পেয়ে গেলাম। তারপর তো এই নির্বাচনের কিছুদিন পরে আমাদের থানার একদিক চর, একদিক পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকা, একদিকে চর আছে। চরের লোকজন গুলা মানে নদীর ওই পার থেকে আসতো, তো মানে বিভিন্ন ঝগড়া টগড়া করতো মাঝে মধ্যে। এই কারণে 2 এলাকার সাথে বিশাল একটা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল পর্যায়ে মানে চরের হেরা খুবই একাত্মবোধ, মহিলা টইলা যা আছে সব একসাথে হয়ে গেল। ওরা আপনার এই বাজারে এসে ভাঙচুর করলো, প্লাস 2-3 জনের কুবাইলো টুবাইলো, বাড়ি পর্যন্ত ওঠার সম্ভাবনা। তখন আমি বাড়িতেই আর কি, ওরা দেখা পরের দিন বাড়িতেই আর কি আমি। তখন একজন আমার মোটর সাইকেল নিয়ে গেল, যা বললো যে এই সমস্যা, আপনার তাড়াতাড়ি প্রিন্সিপাল স্যার বলছে আপনার যাওয়ার জন্য, যে এই মারামারি হইতেছে। তা আমি আবার কি করলাম, আমার তো কিছু লোকজন আছে, 2টারে খবর দিলাম, ওরা আইলো, মোটর সাইকেল নিয়ে গেলাম। 2টা পোলাপান আপনার মনে করেন কমার থেকে মেশিন বাইর করলো, বাইর করে বাজারের মধ্যে 2টা শুট করলো, বাস পুরা ক্লিয়ার হয়ে গেল। মানে আপনার ছেলে যারা ছিল ক্লিয়ার হয়ে গেল। পরে প্রিন্সিপাল সব জানলো আর কি যে এটা আমার দ্বারা হয়েছে, তখন আমার একটু থানাতেই করে দিল, যে এটা কিন্তু আমার খুব কাছের লোক। এখন তো মনে করেন যে আমি বিএনপির হয়ে কাজ করছি, এলাকার সবাই মোটামুটি মানে যে এইভাবে আমি কাজ করে আসছি। তখন আবার এলাকাতে আমার মোটামুটি আর কোনো প্রবলেম হয় নাই এই 5 বছর। আপনি পরিচিত হয়ে গেলেন বিএনপির লোক হিসেবে। আদৌ আপনি বিএনপি করতেন না, অবলিক করতেন, সেটা বড় কথা। আদৌ কোনো দল করতেন না, কিন্তু আপনি পরিচিত হয়ে গেল, আপনি বিএনপির লোক। ওকে, বিএনপির লোক এইভাবে মোটামুটি হালকা পরিচয় হইল, কিন্তু অনেকেই জানে না। মোটামুটি থানার হেরা জানে যে আমি প্রিন্সিপালের খুব কাছের লোক। ওকে, এই প্রিন্সিপাল কোন প্রিন্সিপাল? উনি সভাপতি আমাদের বিএনপির আর কি। ওকে, তো উনি আপনাকে থানায় পরিচয় করিয়ে দিয়েছে যে উনি হচ্ছে আমার ছোট ভাই বা এরকম কাছের লোক। ওকে, যাই হোক, তারপর ওইভাবে মোটামুটি তখন তো এলাকায় আবার ফিটিং টিটিং টুকটাক এটা করতেছি। ফিটিং বলতে ধরেন ইনকাম তো মোটামুটি এইভাবে আমরা আগায় নিতেছি, যে কোনো ভাবে মানে আমার কাজ কিন্তু আমার চলতেছে, যে কোনো ভাবে টাকা, আমার টাকা দরকার, পার ডে আমার লাগবো, টাকা লাগবো, আর কিভাবে দরকার এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, কত টাকার দরকার ছিল তখন পার ডে? তখন মাল ছিল 150 টাকা করে, 450, আর আপনার ধরেন 3 প্যাকেট সিগারেট, 3 প্যাকেট সিগারেট আপনার সিগারেট 3 টাকা করে ছিল, বেনসন সিগারেট আর কি। 3 টাকা করে হলে আপনার 3-20-60, 180, আর হচ্ছে 350 টাকা করে একটা, 350 টাকা, 900, আর হচ্ছে আপনার 1050, প্রায় 1500 টাকার মতো, প্রায় 1500, 2000, 3000 এরকম লাগতো আর কি প্রতিদিন। আপনার রিক্সা ভাড়া আছে, চাটা আছে, সব মিলে আপনার 2000 টাকার মতো ধরে নিন। 2000 টাকা লাগতো পার ডে। তাহলে আপনার 60,000 টাকা লাগতেছে মান্থলি। এই টাকাটা আমি যে কোনো ভাবে অ্যারেঞ্জ করতাম। তো সবসময় তো আর টাকা থাকে না, এলাকায় ইটি থাকে না, প্রবলেমে পড়ে গেলাম। বৈশা রয়েছি, হুট করে শুনলাম যে আমার একটা লোক পাশের ইয়াতে আর কি ধরছে, বিদেশের কথা কয়ে 17-18 লাখ টাকা নিছে।
আমার ব্রেন্ডে কেস করলো 17 লাখ টাকা নিছে, আরে নিয়ে দৌড়ছে, দৌড়ে আটকায় রাখছে, টাকা তো না, আমার টাকা আছে। আমি মোটরসাইকেল নিয়ে গেলাম, যাই মনে করেন ওই যে লোকজন বসা এর মধ্যে আরে যায় একটা কিক মারলাম, কিক মেরে ফেলা যাই মোটরসাইকেল ওটাই নিয়ে আসছি। আমি বললাম তুই তো জানাস তোর কাছে আমি টাকা পাই না। হ্যাঁ পাই। তাহলে আপনি আনলেন কেন? আমার মেরে লাইবেন? না মারুম না, তোর বাড়ির খবর দিয়ে দেয় 2-3 লাখ টাকা নিয়ে তো এখন তো মনে করে এরা দৌড়ছিল 17-18 লাখ টাকা, তোর 10 লাখ টাকা দিয়ে বাইসে যাই, তুই তো 3 লাখ টাকা আমাদের দিয়ে দে, তোর সাইরা দি। যে তাই করলো, 3 লাখ টাকা আপনারা দিয়ে 3 দিলেন। লাখ টাকা নিয়ে আসলো, বাসি হইলো, বিশাল দান্দা হইলো। মানে আপনি ওদের আলটিমেটলি একজন যে টাকা মেরে খেলো 18 লাখ, হ্যাঁ, তাকে আপনি সেভ করে দিলেন, তার কাছ থেকে আপনি খাইলেন। আমি খেলাম, আসল লোকগুলো যাদের ছিল তারা ঠিকই বঞ্চিত হলো। তারা বঞ্চিত হইলো। ওকে, এরকম ভাবে আর কি দান্দা করতাম। কি অনেক ওয়ে আছে, বলেন, আপনি বলেন, তোর মনে নাই, আপনি বলেন। আপনি আমার মনে হয় যেটা আপনি একটু ইতস্তত বোধ করছেন যে আপনি বলবেন কিনা। দেখুন, মানুষ যদি একটা অপরাধ করে, একটা অপরাধের সাজাও যা 1000টা অপরাধের সাজাও তা, কিন্তু আপনি আজকে আপনার জায়গা থেকে ফিল করে অনুভব করে আপনি যে হ্যালো 8920 বলতে আসছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। এবং আমরা সবসময় কিন্তু বলি হ্যালো 8920 আমাদের শ্রোতাদেরকে বলি, জীবনে এমন কোন ভুল থাকে যে ভুলটা যদি আপনি বুঝতে পারেন এবং সেই ভুলটা যদি আপনি আপনার জীবন থেকে ডিলিট করে দিয়ে থাকেন, তাহলে আসেন আমাদের এখানে এসে স্বীকার করেন। আপনার সব ভুলগুলো আমরা শুনবো এবং খুব মনোযোগ দিয়ে শুনবো এই কারণে, শোনাবো এই কারণে যাতে আপনার মতো কেউ ভুলগুলো আর না করে। সেরকম একজনকে আমরা পেয়েছি আজকে, তিনি হচ্ছেন জামান তার জীবনের গল্প বলছে। জামানকে নিয়ে আরো কিছু জানতে চাইলে আপনি আমাদের ফেসবুকে যেতে পারেন, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দিবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। জামান, আপনি বলছিলেন যে আরো অনেক রকমের ওয়ে আছে কাজ করার গুলো, আপনি একটু শুনি, অল্প অল্প করে শুনি আপনি কিভাবে কাজগুলো করতেন। ধরেন বড় দান্দা তো সবসময় থাকতো না, মানে এরকম বড় অ্যামাউন্ট দেখা গেছে এক মাসে একটা পাইতাম। ছোট টুকটাক কাজগুলা যেমন করাইতাম, এগুলো আসলে অনেক ছোট কাজ আর কি। শুনি আপনাদের কাছ থেকে শুনি কিরকম ছোট কাজ। যে ইয়াগুলো ছেলেগুলা ছিল, ওরা আপনার শনিবার মঙ্গলবার আমি ধরেন 50 টাকার গাঁজা কিনতাম, 50 টাকার গাঁজা কিনতাম, 3 জনের দিতাম। আপনার 5 টাকা করে একটা পুরা কিনতাম, 10টা ইয়া কিনতাম, 10 টাকা কিনলে একটারে আবার 5 টাকার একটারে 3 টাকা করতাম। ওকে, এটা আবার জেলখানার ভিতরে দিতাম, একটা 25 টাকা করে, বুঝছেন? জেলখানার 5 টাকা দিয়ে আমি 75 টাকা সেল করতাম। ওকে, ওদেরকে দিয়ে দিতাম 25 টাকা, আমি 50 টাকা রাখতাম, যারা ভিতরে দিয়েই তো এরকম মনে করেন এই আমার 10টাই সেল করলে আমার 500 টাকা আয় পড়ছে। 500 টাকা আইলে আপনার ধরেন একটা মাল করতে পারছি। আর ফ্রেন্ড সার্কেল আছে তো সবসময় তো আর লাগছে না, আর বাকিও মালটাল খাইতেছি, সব পরিচয় হয়েছে। দেখা যাচ্ছে ফেন্সি খাইতে গেছি, আজকে টাকা নাই দিও, আচ্ছা ঠিক আছে। যেমন এক জায়গায় আমি মাল খাইতে খাইতে আমার বাকি হয়েছিল প্রায় 3.5 লাখ টাকার মতো। 3.5 লাখ টাকা আপনি ফেন্সিল খেয়ে বাকি করেছিলাম। আরেক জায়গায় আমার বাকি ছিল প্রায় 65,000 টাকা। এইগুলা তো বাকি আর দেন নাই, না এগুলো আর দেয়নি। এইভাবে মোটামুটি করে দান্দা বিক্রি করতাম। তারপরে ধরেন জমি দখল, এলাকায় দেখা গেছে আপনার কাগজপত্র ঠিকই আপনার আছে, কিন্তু এই জমিটা উনি দখল করে খাইতেছে। এখন এই লোক আমার এনে আসছে যে ভাই এই কাহিনী, আমি তো এই জায়গায় আসছি, আমার এই প্রবলেমে পড়ছি, আমি আমার জমিটা দখল করতে পারতেছি না, মানে কর্তৃকার আয়ও নিয়ে আসছে, কিন্তু জোরের অভাবে যাইতে পারতেছে না। আর ঠিক আছে, এখন তো গটর গোটায় বলেছি এটি ভাঙতে, আচ্ছা ঠিক আছে পোলাপান দিয়ে এই করে দিতেছি। এনতে আবার টাকা নিলাম, কিছু টাকা নিয়ে এটা দখল করে দিলাম। যে গটর আছে এই মালগুলো আবার আরেকটা আমার যে লুকাস ছেলে আছে একটা দিয়ে যাচ্ছে, তুই এটা বাসায় নিয়ে গটর করে নিয়ে নিল। ওকে, আচ্ছা গেল ওইটা। তারপর আপনার আরো বিভিন্ন টেকনিকের দান্দা করতাম। মাল তো খাইতে হইব, মাল খাইতে হইলে আসলে যখন মালের টাকার দরকার, তখন টাকা যে কিভাবে আসতো এটা আসলে নিজেও কল্পনাও করতে পারতাম না যে কিভাবে টাকা আসতো। কারণ এই যে থানার দারগার সাথে ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, কয়েকটা দারগা থাকতো। ভাইয়ের ফোন দিতাম যে ভাই কই আছেন এনে, ভাই এরকম একটু আসেন তো। কইল আচ্ছা আইতেছি। আইলো, সিগারেট টিকেট খাইলাম, সামনে এই নামটা এইটা, এই দোকানে যে বেন যায় শুধু নামটা পড়বেন, বাপের নাম এরকম বইলা আপনি আইসা করবেন, আপনি এটা বইলা দেন গা। কেন এটা? আরে ভাই এমনি এর সাথে একটু হয়েছে তো আপনি যান না। আচ্ছা ঠিক আছে, 1 প্যাকেট টিকিট কিনে দিছি, বাস মোটরসাইকেল নিয়ে এনে গেছে, যায় নামটা পড়েছে। আমি বিকালে গেলাম মোর বাড়ির দিকটা, যে কি ব্যাপার, দারগার সাথে দেখা হইলো। তখন দারোগা সব তো বললো যে আপনার ছেলের নাকি বিভিন্ন ধরনের ঝামেলা টামেলা আছে, তখন এইগুলা এটা কি করার কি, তখন তো এইগুলা ঝামেলা হয়ে যাবো গা, কি করার। এর বাবা তো সাধারণত নার্ভাস ফিল করছে যে আমার ছেলের নামে। আমি বলছি যে এটা যে ঝামেলা, দারগা তো আমার বললো 5-10 হাজার টাকা দিলে এটা হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করে রাখে, আচ্ছা বাবা তুমি এটা দেখো, 10,000 টাকা না দারগারে মনে করেন 500 টাকা দিয়ে দিলাম যে ভাই না গেছিলেন
500 টাকা নিয়ে যান। ওকে, তারপর তারপর তো ধরেন এই যে এলাকার যে বিচারগুলা বললাম, হুম। আগে তো শুধু সুবিচার করতাম যে ভালো হোক, এখন তো বুঝতেছি যে আমার একটা প্রভাব আছে। কেউ বিচারে লেগে আসলো, এটা তো অনেক ঝামেলা, এই সেইটা আপনার 5,000 টাকা লাগবে। এখন কি করবো, আচ্ছা বাবা টাকা পয়সা নাই, 2,000 দিত, 3,000 দিত, যেটা যে মানে চাহিদা। জি, আবার ওইটা থেকেও যে এই কাহিনী, ওইটা তো অনেক বিশাল ঝামেলা হয়ে গেছে গা। এখন এই লোক তো এটা নিয়ে আপনার অনেক বাড়াবাড়ি শুরু করে দিছে। তো এখন তো এটা তো পরে ঝামেলা হইব, এটা কেমনে কি করার, মানে দুইটা পক্ষরই এরকম ভাবে করতাম যে দুই পক্ষই বিপদে আছে, আসলে কিন্তু কিছুই না, মানে ঘটনাটা এরকম ভাবে উঠায় ধরতাম যে দুইজনই খুব বিপদে আছে, যে ঘটনা ঘটাইবো প্লাস্টিক করবো, কিন্তু আসলে কিছু না, মেকানিজম বললে আমরা দুই পক্ষের কাছ থেকে টাকা খাইতেন। দুই পক্ষের কাছ থেকে টাকা খাইতাম। ধরেন এই যে একটা ছেলে একটা মেয়ের বাগায় নিয়ে আসছে, মানে মেয়ে বাড়ি থেকে পালাই আসছে, তো ওর ওয়াইফ আছে। ওকে, এখন এই জায়গায় তো আপনার মেয়ের পরিবার থেকে আমাদের সাথে কোনো যোগাযোগই নেই, বুঝছেন নি। এখন ওর বাপের দেখা করলাম এই গায়ে, ওর বাপে তো ই করছে, মেয়ে ক্লাস 9-এ পড়ে, অনেক বিশাল মামলা দিয়ে দিব, এই ঝামেলা। আচ্ছা এটা কি করা যা, এটা যেমনি ফয়সলা করে তো মেয়ে পোষায় দেবো, টাকা লাগবো, মেয়ের ফ্যামিলি থেকে তো মানতেছে না, টাকা লাগবো 1 লাখ। এবার মেয়ের বা গার্জিয়ানরা আবার কইতেছে এই সমস্যা, এরা তো মেয়ে দিবই না, আপনার মেয়ে নিয়ে গেছে, দেওয়ার সম্ভাবনা নাই, বরং স্যার ওই যে ইয়া আছে আপনার কাছ থেকে 2 লাখ টাকা দাবি করবেন, যেটা আপনি দিতেইব, কারণ যেহেতু মেয়ে চলে গেছে। ওকে, এইভাবে মেয়ের পক্ষ থেকেও টাকা নিতাম, ছেলের পক্ষ থেকে টাকা নিতাম, অর্থাৎ দুই পক্ষ থেকেই নিতাম, নিয়ে তাকে একটা সলিউশন উৎসব করে দিতাম, কিন্তু টাকাটা খাইতেন। টাকাটা খাইতাম। তো 2002-এর আপনার জুনের 5 তারিখ আমি কোন একটা কাজে মুন্সিগঞ্জে গেছিলাম। তো ওই জায়গায় যাওয়ার পর আমার কিছুই ভাল লাগতেছে না, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, বুঝতেছি না আসলে ভালো না লাগার কারণ কি। ওকে, তারপর বাড়িতে চলে গেলাম, যাই দেখি আব্বা খুব অসুস্থ, মানে আমার আব্বা। কিন্তু আমার আব্বার সাথেও কিন্তু তখন পাশাপাশি বেডে থাকতাম, এই যে এর আগের মুভমেন্ট গুলা আব্বার সাথে আমার দেখা হইতো না, প্লাস বড় ভাইয়ের সাথে দেখা হইতো না, তো মার সাথে আমার দেখা হইতো, এবং মারে আমি যা বলতাম চেষ্টা করতো আমার রাখার জন্য, এবং মা আমারে খুব আদর করতো, মানে খুবই আদর করতো মা আমারে। এখন ওই যে এবার মনে হয় আমি ঈদের পরে গত সপ্তাহ বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে একবারে কান্না করে দিল যে 3 মাস যাবত তোরে দেখি না, এই অবস্থা আর কি। আচ্ছা যাক, বাড়িতে গেলাম, যাই দিই আব্বা খুব অসুস্থ, আবার সাথে সাথে মেডিকেল নিয়ে গেলাম, চিকিৎসা করাইলাম, রাত্রে মেডিকেল এই করলাম, মোটামুটি আব্বা সুস্থই আছে। আমি সকালবেলা বাড়িতে এসে পড়তেছি, রাস্তায় আসার পরে আমার মোবাইলে রিং দিল, আমার আব্বা মারা গেছে। বিষের কথাটা আমার বিশ্বাস হইল না, আব্বা মারা যায়, আমি সুস্থ দেখেছি, কথা বলছি, আমার আসতে তো সময় লাগছে মাত্র 1 ঘন্টা হসপিটালতে বাড়ি, 1 ঘন্টার মধ্যে আব্বা মারা যেতে পারে না। পরে যাক 2-3 ঘন্টা পরে আব্বারে নিয়ে আসলো, আমি দেখলাম। এখন আসলে আব্বা মারা গেছে এটা ঠিক আছে, তখন আমার কাছে মানে মনে হয়েছে যে আমি এই স্বাধীন হইলাম, মানে অনেকটা ভাল লাগছে তখন, যে আগে তো বাড়িতে আইলে ভয়ে আসতাম না, সবকিছু দিকে ঝামেলা করতো, আজকাল দিকে আমার আর কেউ নাই, ঝামেলা করার মতো কেউ নাই। মোটামুটি আমি এদিন খুব হইলো আর কি, যে আমার একজন মনে হয় যে আমার পিছুটান চলে গেছে, এখন আমি এলাকায় কিং এর মতো চলতে পারবো, আমার রাজত্ব আমি চলে যেতে পারবো। মানে বাবা মারা যাওয়ার পরে আপনার এই ফিলটা হলো যে না, আমার কাজ আমি যেটা করতেছি সেটা আমি এখন স্বাধীনভাবে করতে পারবো। হ্যাঁ, এখন আমি স্বাধীনভাবে করতে পারবো, যাক আমার ঝামেলাটা এখন কমছে, কারণ অনেক কিছু সেভ করে করতে হইতো, তো এখন আর এইগুলো আর করা লাগতো না। ওকে, গল্পের এই জায়গাটায় আমি একটু থামাচ্ছি। দেখুন, আমি আমার শ্রোতাদেরকে বলছি, যার যেটা ফিলিংস সেই জায়গাটা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা কোনোভাবেই তাকে কোনো ধরনের বাধ্যবাধকতা বা মোরালিটি বা এথিক্স কি সেটা শেখানোর জন্য আমরা অনুষ্ঠানে আনিনি। আমরা তাকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত নিতে চাই, কারণ অনুষ্ঠানের শেষটা কি আপনি সেটা জানেন না। সে সেই মুহূর্তে যেটা ফিল করেছে সেটাই সে বলছে। এখানে নাটকীয়তার কিছু নেই, গোপনীয়তার কিছু নেই, সত্যটাই হচ্ছে হ্যালো 920 সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, তো বাবা মারা যাওয়ার পরে আপনার এই ফিলিংসটা হলো, তারপর? কিন্তু এই ফিলিংসটা হইল যে যাক, কিন্তু পরের দিন থেকে আসলে বাড়িতে আসি মনে হয় অনেক খালি লাগে, ঘরে শুইতে যায়, পাশে কেউ নাই, প্লাস আমি তো তখন আব্বার সাথে থাকি না, কারণ সারা রাত্র তো আমার সিগারেট লাগে, প্লাস স্টিক তো মনে কর লাগেই, স্টিক মানে গাঁজা লাগে আমার। আমি পাশের রুমে থাকতাম, মানে পাশের রুম বলতে আরেকটা ঘর, আমাদের দিকে কিন্তু মাটির ঘর, এই ঘরে থাকতাম আমি। এইভাবে কিন্তু ভালো লাগে না, যে আসলে মনে হয় একটা শূন্যতা আমি ফিল করতেছি। আর
যে বাবা মারা গেছে তখন মানে যে আমার যে বাধা নাই, তখন আমি মানে একবারে উন্মাদ হয়ে গেলাম। মানে আমি তখন মনে করেন টাকা কোনো দান্দা না থাকলে কাউরে যায় বলতাম এই টাকা লাগবো 10,000, কালকে 10,000 টাকা দিয়েন তো। বাবা টাকা নাই তো, এই টাকা নাই মানে দমকায় যেমনি হোক টাকা নিয়ে আইতাম। তখন মানে এক প্রকার জোরপূর্বক শুরু করলাম এলাকাতে টুকটাক। এরকম ভাবে মোটামুটি আমার চললো ভালো দিন, প্রায় 1 বছরের মতো এরকম ভাবে আমার চললো বাবা মারা যাওয়ার পর। কখনো কাউকে মেরেছেন? মানে আমি মারছি, মানে আপনার চোর টুর গুলারে থাপড় টুপড় দিছি, বিশেষ মারি নাই। বিশেষ মারার মধ্যে মনে করেন একজনরে আমি মারছিলাম, ও মসজিদের মাইক চুরি করে নিয়ে গেছিল, প্লাস হচ্ছে আপনার এই যে স্টিলের ইটা আছে না ওইটা নিয়ে গেছিল। শুনলাম যে আরো অনেক চুরি টুরি হইতেছে, রিস্কা টিস্কা চুরি হইতে। আমি যা বাড়িতে গেলাম, সবাই কইতেছে যে বাবা তোমরা তো আগে দেখা রাখতা, খুব শান্তি থাকতাম, এখন তো চুরি টুরি অনেক বাইরে আছে গা। এই অবস্থা মসজিদের মাইক নিয়ে গাতে কি করার। আচ্ছা ঠিক আছে দেখতেছি। তখন মানে চ্যানেলে খবর লাগাইলাম বিভিন্ন জায়গার যে কি অবস্থা না অবস্থা। চ্যানেলের মনে করেন রিপোর্ট থেকে বাইরে আইলো 5 জনের নাম। এই 5টারে সাথে সাথে ধরে নিয়ে আইলাম আর কি। আনার পরে শিকার আইলো, একটারে মনে করেন এত শিকার আয় না। আপনার এই যে 5টা আঙ্গুল থাকে না, 2টা আঙ্গুল এই পাশে 2টা এই পাশে, 2 হাতে ধরে টান দিয়া মানে সিরা ফালাইছিলাম। এই একটা মারছি আমি, এই একটা মারি দিছিলাম। তা তখন সে শেয়ার করছে যে হ্যাঁ আমি মাইক নিছি, কই জায়গায় পিছস, সাথে সাথে বাইর কিরানো হয়েছিল। এই আর আমি এমনি মারি নাই, কারণ আমি যদি কাউরে থাপ্পড় দিতাম আমার শরীর ব্যথা করতো, এই কারণে আমি কাউরেই মারি না কোনো সময়। ওকে, ইট ইজ ওকে। যান সামনে দিয়ে, আমি সামনে দিয়ে যাই। জীবনের কাহিনী একেই বলে জীবনের গল্প। আপনি হাত দুটো আঙ্গুল ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলেন, ভয়াবহ। আমার কাছে অনেক কল্পনা করতে চাই না। ওকে, তারপর কি হলো? মারামারি পর্যন্ত আপনার সর্বোচ্চ মারামারি এই পর্যন্তই। আপনি তো পিস্তলের ব্যবসা করতেন, আপনি পিস্তল দিয়ে কাউকে কখনো গুলি করেছেন? না, আমি ফাঁকা শুট করতাম, রাত্রে বালটা ফুটাইতাম যখন মানুষ ঘুমাইত। আমার তো আসলে এরকম ধরনের পরিস্থিতি আমার কোনোদিন মোকাবেলা করতে হয়নি। আমি জাস্ট ইনস্ট্রুমেন্ট গুলা দিতাম, প্লাস ধরেন কোন কাজের দরকার হইলেও সরাসরি আমি খুব কম ফেস দিছি। অনেকেই জানতো না, মানে মনে করতো যে না এরকম। তবে মারামারি একটা করছি ভাই, মনে পড়ছে, অবশ্য ভুলে গেছিলাম। বলেন। একটা কন্ট্রাক্ট পাইছিলাম রাস্তার কাজের, আপনার 3 কিলোমিটার রাস্তা পাকা। এখন এই রাস্তা পাকা করতে যায় নদী থেকে বালু উঠানো লাগে, ডাইভার্সন করতে হইব নদী থেকে। একজনের জায়গায় পড়ছি, জায়গা দিব না, জায়গা দিব 1 শর্তে, ওদের টাকা দিতে হইব। সারা মনে 1.5 জোড়া টাকা আমরা টাকা দিতে হইব, খুব টেনশনের ব্যাপারে পড়ে গেল। পরে আপনার ট্রাকের মধ্যে দা উড়ায় টুড়ায় দিয়া করে দেয়, ডাইভার্সন একবারে রেডি করে রেখে আসলাম। তারপর ওরা মানে আমি যখন এগুলো কমপ্লিট করে আসতেছি, আমি তো ভাবছি ওরা কেউ নাই, আমি একলা আসতেছি চিপা দিয়ে আর কি। তখন আমার ধাওয়া করলো। ধাওয়া করার পরে আমি যাক যে কোনো ভাবে নিজের দৌড়ায় টোড়ায় সেভ করছি, তা ওরা আমার মারতে পারে নাই। সাথে সাথে আমি আমার চ্যানেল মানে আমার যে পোলাপান গুলা ছিল সবাই করলাম, একসাথে করলাম, কইরা মনে করেন এই জোয়ারে দইরা নিয়ে এলাম, আইনা মনে করেন অনেক মারলাম মুড়ের মধ্যে। মানে ওই একটারই মারছিলাম আমি, খুব মারছিলাম। আমরা দাঁত পালাই দিছিলাম মনে হয় একটা সামনে থেকে, এই যে আপনার ছিল না স্টিলের যে লম্বা লাইট গুলা, মানে ওইগুলা দিয়ে মারতেছি। তো এই যে বাড়ি দিছি বড় ঘুরছিল লাইটের, এই লাইটে আপনার থেকে একটা দাঁত পড়ে গেছিল। আর বিশেষ কোন এমনি মারি নাই আর কি। তবে যাক, এই যে বাবা মারা যাওয়াটা আমার খুব প্রচন্ড ভাবে করলো, যখন বাবার অ্যাবসেন্টটা বুঝতেছি। আর আমার কিন্তু একটা ডিউটি ভাই আছে, এটা কিন্তু জানেন কিনা, আমি যখনই সময় পাই ওর বাড়ির পাশ দিয়া সেই জিনিসগুলা তখনও দেখি। মানে এখনো আপনি ওর বাড়ির পিছ দিয়ে ঘোরেন? হ্যাঁ, আদার্স মনে করেন কোন মেয়ের প্রতি একটা মেয়েলি একটা ফিলিংস বা এরকম আমার মধ্যে কোনটাই কাজ করে। আমার শুধু টাকার দরকার, মাল খাইতে হইব, রাত্রে ঘুমাইতে হইব, কারণ আমি ঘুমাইতে পারতাম না বিশেষ করে। আর এই কারণে বেশি মাল খাইতাম। ঘুমাইলে আমার এই যে হাজার হাজার জিনিসগুলো আমার চোখের মধ্যে ভাসতো, এই স্মৃতিগুলা। ওই মেয়েটার এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভাসতো, এবং যে কারণে অনেক কাহিনী ছিল। একসাথে নদীতে গোসল করতাম, পুকুরে গোসল করতাম, মানে অনেক কিছু ছিল। এইগুলা যাক, তখন মোটামুটি একটু বেপরোয়াই থাকি, কিন্তু বাড়িতে মোটামুটি ঘুমাই আমি। হুট করে মনে হয় কিছুদিন পর আমার বড় ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল বাড়িতে। স্কুল মনে হয় তখন রোজার না কিসের বন্ধ ছিল, দেখা হইল। আমি বৈশা খাইতেছি, এই মুহূর্তে উনি গেছে। যায় মারে বলতেছে যে আমার তো আর বলার মতো ওর কিছু নাই, কারণ ওর ভালো মন্দ বুঝে। আমি কিন্তু আমার পেশা নিয়ে ব্যস্ত,
আর আমি কিন্তু ওরে যদি কোনো সমস্যা হয় আমি কারো কাছে যাইতে পারবো না। তখন তো আব্বা ছিল, আব্বার দিক চায়া প্লাস আব্বা যেগুলা ঝামেলা হইলো এগুলা নিজে সলভ করছি। এখন কিন্তু কেউই করতে পারবো না। এই তখন মানে আমার একটু নিজের মধ্যে প্রতিক্রিয়া আসলো। প্লাস প্রতিক্রিয়া আসার পিছনে আরেকটু কারণ আছে, কারণ আমার যে ফ্যামিলি, আমার যে ভাই প্লাস চাচাতো ভাই জ্যাঠাতো ভাই সবাই মোটামুটি এস্টাবলিশ, ওদের মাঝখান থেকে আমি একটু অন্যরকম। এই কারণে পরে নিজের একটু চেঞ্জে নিয়ে আসতে চাইলাম, দেখি কিছু করা যায় কিনা। তখন একটা চাকরি নিলাম আবার আমি মতিঝিলে। আপনি লেখাপড়াটা কত পর্যন্ত করে ছেড়ে দিলেন? আমি ডিগ্রি পাস করছিলাম। আচ্ছা, ডিগ্রি পাস করা ইন্টারমিডিয়েট পর্যন্ত তো পাস করলাম, পরবর্তী বছর ভালো রেজাল্ট যে বললাম না আমি, ডিগ্রি পাস করছি হচ্ছে আমি খুব ভালোভাবে পাস করতে পারি নাই। অর্থাৎ আমার এইটুক মনে আছে যে আমার এক পকেটে শর্ট প্রশ্ন থাকতো, আর এক পকেটে বড়, পিছনের পকেটে ব্যাখ্যা, মানে এই চারটা এই আইটেম আর কি। মানে আমি টোটাল মনে করেন যে পাস করছি ডিগ্রি বই দেখে লেখা পাস করছি। আপনার টিচার আপনাকে কিছু বলতো না? না, বলে নাই কিছু। সাহস পেত না? সাহস পাইতো না বড় কথা না, বলে নাই আর কি কিছু, জানি না কেন বলে নাই। বরং স্যার মাঝে মধ্যে আসতো যে স্যারের বউ তো পরীক্ষা দিত, তোমার কাছে এই প্রশ্নটা আছে? আমি বলছি হ্যাঁ আছে, নিয়ে যান। স্যারকে আমি দিতাম আর কি। এই গল্পটা তাহলে দেখে যান, তারপর কি বলবো বুঝতে পারছি না। আজকে গল্পটা আসলে লাস্ট পর্যন্ত গিয়ে কি হয়, ইটস অলসো লাইভ স্টোরি। এটা একটা মজার বিষয় হচ্ছে যে এইটাই জীবনের গল্পের আসলে কোনো সিলেবাস নেই, এটাই আসলে লাইভ স্টোরি, রিয়েলটা আসলে এটাই। হ্যাঁ, এখানে নীতি নৈতিকতার ব্যাপারটা আসলে এরকমই। স্যার যে স্যারের আসলে গার্ড দেওয়ার কথা, সেই স্যার তার কাছ থেকে এসে নকল নিয়ে যাচ্ছে, তোমার কাছে কি এটা আছে, আমার বউ পরীক্ষা দিচ্ছে তার জন্য এটা লাগবে। ওকে ভাই, তারপর কি হলো? তারপর তো ডিগ্রি পাস করলাম আমি, মতিঝিলে একটা চাকরি নিলাম, ফকিরাপুল বাসা। ফকিরাপুল আইসে মোটামুটি তখন তো আমি মাল না খেলে ঘুম হইতো না আর কি। যাক, তখন মনে করেন খাইতাম 6টা 7টা 3টা 4টা এরকম আর কি। আস্তে আস্তে কিছু লিমিটে আসলো, 1টা 2টা করে খাইতে শুরু করলাম, চাকরি করি। চাকরিটা এরকম করি, করার পরে আপনার এই যে এই এলাকাতে আবার একটা ঝামেলা হয়ে গেল। এলাকা আমি যে বিল্ডিং এ থাকতাম ওটা একটু ছেলে ছিল, ওদের পাশের সাথে ঝামেলা হয়ে গেল। কারণ আমি তো ঝামেলা দেখে আর বসে থাকতে পারি না। আমি আবার আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে হাজির হইলাম যে ভাই এটা সমস্যা না, এটা এই করেন, এভাবেই করেন, আমি এটা দেখতেছি। তা ও খুব মানে আমার শেল্টার পায়া খুব খুশি হইলো। তখন ধরেন বিশাল আকার একটা ইয়ে হইলো, ওই পার্টির আমরা ধরেন কইরা দিলাম। আমি আবার এখানে পরিচিত হয়ে গেলাম মতিঝিল এলাকায়, এই ফকিরাপুলে। আচ্ছা, ফকিরাপুলে পরিচিত না, কি নামে পরিচিত? জামান ভাই। জামান ভাই। ওকে। এই ফকিরাপুল তো এখন মনে করেন মোটামুটি সবাই আমার ফ্রেন্ড সার্কেল, যারা বাড়িওয়ালা সার্কেলের আছে আজকে নিশ্চয়ই শুনছে তারা। হ্যাঁ, সবাই আমার সাথে পরিচিত। এইভাবে এনে আপনার থাকলো, একটা ছেলের সাথে আমার পরিচয় হইলো। ও আপনার মনে করেন স্টিক খাইতো প্লাস ফেন্সিডিল খাইতো। স্টিক মানে গাঁজা? ওকে। ওর সাথে মোটামুটি তখন সময় কাটাইতাম, পার ডে 1টা করে খাইতাম, আর স্টিক খাইয়া মোটামুটি দিনগুলা পার করতাম। সকালেও পিস করতাম, এইভাবে চলতে থাকে আর কি। তার ফাঁক দিয়ে আবার এই মতিঝিল থাকাকালীন আমার একটা ফ্রেন্ড ছিল, ও কেয়ারে জব করতো। তো ওর প্রজেক্ট শেষ হওয়ার পরে আমার বললো যে এই কাহিনী, তুই তো আসলে চাকরি বাকরি করতে পারছ না জানি, আমার কেয়ারের প্রজেক্ট শেষ, একটা এনজিও করবো। ওর প্ল্যান গুলো আমারে বললো। আমি দেখলাম যে প্ল্যান আছে, প্ল্যান গুলা ভালো। ঠিক আছে, এনজিও করলাম। এনজিও ধরেন আপনি রেস্টুরেন্ট করাইলাম, মোটামুটি ভালো একটা পর্যায়ে নিলাম। তো এর মধ্যে আমার কিছু কাজ ছিল। কাজ হচ্ছে আমরা ছাত্রদের বৃত্তি প্রদান করতাম, এবং সারা ইউনিয়নের যে মানে থানার যে ছাত্রগুলো আছে পরীক্ষা নিয়ে মেধা তালিকা পরীক্ষা দিয়ে করতাম। এই বৃত্তি দিতাম, প্লাস হচ্ছে যাদের বাচ্চা হয় না, অর্থাৎ বন্ধা সোসাইটি, ওদেরকে হেল্প করতাম, মানে যে চিকিৎসা ট্রিটমেন্ট কিছু। আমার 2টা ফ্রেন্ড আছে আবার ডাক্তার, মানে ওদের সপ্তাহে 1 দিন সময় দিত আমার এই জায়গায়। ওইভাবে আপনার চালাইলাম এটা। তারপরে আপনার মোটামুটি খুব ভালো চলতেছে, ভালো অবস্থা। তো এখন ম্যানেজমেন্টে যারা কমিটিতে ছিল ওরা বলতেছে যে না, আমরা কিছু করি, ক্ষুদ্র ঋণ চালু করি, এই মাল্টিপারপাস। যখন টাকা আসলো এটার মধ্যে, তখনই ধরেন এক একজনের এক এক ক্যাপাসিটি হয়ে গেল। তখন দেখলাম যে না, এটা আসলে এরকম ভাবে ভালো না, এনজিওটা ক্লোজ করে দিলাম। তখন আমি আরেকটু হয়ে গেছি, মানে আরেকটু আগায় গেছি, মানে আমি কিছু করতে চাইতেছি। বড় ভাই যে আমারে বললো যে আমি নাই, আমি আসলে করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু এই করতে পারলাম না। আবার এনজিওটা ধরেন করতে করতে হইল না,
কারণ এক একজন এক একভাবে টাকার যথার্থ হিসাব পাচ্ছি না আমি, প্লাস কেউ পাচ্ছে না। তখন এটা ক্লোজ করে দেওয়া হইলো। ক্লোজ করে দেওয়া হইলো, আমি আসলাম আবার ঢাকাতে চলে আসলাম এনজিও টেনজিও ক্লোজ করে। এরই মাঝখান থেকে ঢাকাতে আসার পর আমার একটা ফ্রেন্ড ছিল, ও ইন্টারনেটের বিজনেস করতো, প্লাস ক্যাফে ছিল, সাইবার ক্যাফে। হ্যাঁ সাইবার ক্যাফে। তো ও বলতেছে, যেমন ভাই আমি তো আসলে একা বিশাল প্রবলেমে আছি, আপনি যদি হেল্প করেন একসাথে থাকি তাইলে মনে করেন যে আমার জন্য খুবই ভালো হয়। এই জায়গায় মোটামুটি আমি শুরু করে দিলাম আর কি। ওই জায়গায় থাইকে আমি আবার চিন্তা করলাম, যেহেতু কম্পিউটারের কাজ টাজ গুলো আমি মোটামুটি সব শিখা ফেলাইছি, নেটওয়ার্কিং এর যে কাজ আছে মোটামুটি ভালো জানি, কম্পিউটার হার্ডওয়্যারের যে কাজ আছে পারি, সফটওয়্যারও পারি। নাইটে আপনার বিচ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে নিলাম, কাজও করতেছি এটাও করতেছি আমি, মোটামুটি এভাবে আর কি করে গেলাম। এরই মাঝখান থেকে আপনার আরেকটা মহিলার সাথে আমার পরিচয় হয়। তো ও আমার ক্যাফে আসছিল আপনার এই বোরকাপুরে, বোরকাপুরে আসছে। আমি তখন আসলে গান শুনতাম, হচ্ছে সতীনাথ, মান্না দে, এগুলার গান শুনতাম আর কি। তো ও আমার ক্যাফে কথা বললো, হুট করে আমার দিকে বলতেছে, তো জানি না কি, তবে আপনাকে আমার খুব বিশ্বাসী মনে হয়। আচ্ছা ঠিক আছে, বিশ্বাসী মনে হইলে তো কিছু করার নাই, ঠিক আছে আপনি নাম্বার দিয়ে যান। তাও আমার নাম্বার দিয়ে গেল, এই গেল এইভাবে মোটামুটি ওর নাম্বার দিয়ে গেল। জন ফোন দিত আমারে, আমি ফোন দিতাম, আদারওয়াইজ আমি ওরা ফোন দিতাম না। ফোন দিলেই আমি ফোন দিতাম, আদারওয়াইজ দিতাম না। তা এভাবে একটা হইলো, আমি বাড়িতে গেলাম। আমি যে মেয়ের সাথে প্রেম করতাম, ওর একটা ছোট বোন ছিল। ওর ছোট বোন যে আমার লাইক করতো এটা আমি জানতাম না, মানে ওর ছোট বোনও আমার লাইক করতো। তা ওর ছোট বোন বললো যে, আপনার যেহেতু বিয়ে টিয়ে এখনো করেন নাই, অনেক সময় হয়ে গেল, তখন প্রায় আপনার 2008, তা আপনি তো বিয়ে টিয়ে করেন নাই, আপনার কি আমার ভালো লাগে, আমার ভালো লাগলে আপনি বিয়ে করতে পারেন। আমি বললাম যে হ্যাঁ তোমার তো ভালো লাগে, তোমার তো ফিগার তো তোমার বোনের চেয়ে কম না, আমি তো তোমার কোনোদিন দেখি না, তুমি তো অনেক সুন্দর হয়েছ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপুর সাথে কথা বললাম। ওই দিন ওর মোবাইল থেকে আমার কল দেয়, মানে এই যে এতদিন ওরে আমি খুঁজতাম, এর মধ্যে কিন্তু ওরে আমি কোনোদিন দেখতেও পাই নাই। ওর মোবাইল দিয়ে ওরা আমার কল দেয়, ওর সাথে তখন কথা বলা দেয়। তো আমারে বললো, দেখো যাই করছো এগুলা করা ঠিক না, কারণ যেহেতু আমারটা হয় নাই এগুলা আর করো না। আচ্ছা ঠিক আছে তুমি বললে হবে না। তা বলতে, তুমি এখনো বিয়ে করো নাই কেন? তুমি তো সংসার করছো, আমার করতে হবে এরকম কোন কথা? তুমি করছো তুমি বুঝো না, আর আমার সংসার কি তুমি তো জানোই আমি কি নিয়ে বেঁচে আছি। দেখো এগুলা বাদ দাও, এগুলা মানুষ ভালো বলে না, তুমি বিয়ে করো। আমি বলছি, তুমি বলতেছো বিয়ে করতে? হ্যাঁ। আমি বলছি আচ্ছা যাও, তোমার কথা দিলাম, আমি বিয়ে করব, এবং 15 দিনের মধ্যে বিয়ে করব, মানে ওরে আমি কথা দিছি। এরই ফাঁক দিয়া আমার ভাই ভাবিরা একটা মেয়ে দেখতো আর কি। এই মেয়েটা হচ্ছে, ও হচ্ছে আপনার থার্মেক্স গ্রুপে জব করে, ও মেডিকেলে পড়াশোনা করছে, থার্মেক্স গ্রুপে আছে। ও নাকি আচার আচরণ অনেক ভালো, অনেক আমার সাথে অনেক প্রশংসা করে আর কি, অনেক প্রশংসা করে যে মেয়েটা অনেক ভদ্র, অনেক কি, তুমি বিয়ে করতে পারো। আমি ওরা কোনোদিন দেখিনি। আসলে ওর যে এতদিন পরে আমি ওর সাথে কথা বললাম, আমি মনে হয় যে ওরে যেটা বলছে আমার এটাই করতে হবে, এবং এই কথা আমার রাখতেই হবে, 15 দিনের মধ্যে আমার বিয়ে করতে হবে। তখন আমি ধরেন সবকিছু আমি চেঞ্জ করে ফেলাইলাম, আমার খাবার দাবার আমি মানে ভুলাই গেছি, এটি যে আমি যে এতদিন এইগুলাতে ছিলাম সব ভুলাই গেছি, আমার বিয়ে করতে হবে, আমি খুব ভদ্র হয়ে গেলাম গা, খাবার দাবার সব একবারে বাদ। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, কি জানেননি, সকালে আমার টয়লেট হচ্ছে না, সারা শরীর ব্যথা করে। এই যে আমার তাল্লিগুলা ছিল ওদের আমি লাগাই দিছি, ওরা আমার সকালে শরীর একবার পারতো আর এই করতো, টিপতো মানে কি সারা শরীর, মানে আপনার পাড়াইতাম দিয়ে, উপরে মনে করেন কাঁথা দিয়া শুয়ে থাকতাম, ওরা পাড়াইতো। এইভাবে 3 বার ট্রিটমেন্ট করতাম, আর করতাম, গোসল করতাম কতক্ষণ পর পর, যখন দেখতাম চোখে মুখে কিছু দেখি না, গোসল করতাম আর পাড়াইতাম। এইভাবে মোটামুটি 8-10 দিন করার পর আমি মোটামুটি একটু সুস্থ হয়ে গেলাম, মানে আমি এতটা এখন অ্যাডাক্টেড না, মানে অ্যাডিক্টেড না আপনি। এবং ফেন্সিডিলটা আপনি ছেড়ে দিলেন, আপনি ফেন্সিডিল কিংবা গাঁজা ছেড়ে দিলেন ওই মেয়েটার সাথে কথা বলে, যে মেয়েটার জন্য আপনি এই পথে এসেছিলেন, এবং সেই মেয়েটাকে আপনি কথা দিয়েছেন যে আমি বিয়ে করবো, এবং বিয়ে করার জন্য আপনি নিজেকে সংশোধন করছেন, শুধু একদিন মাত্র কথা বলে। একদিন কথা বলে। আমরা শ্রোতা আপনাদেরকে অ্যাড্রেস করছি, আমরা এই মুহূর্তে সংবাদের মাত্র 2 মিনিটের বিরতি নিতে চাই। এই গল্পটা এতক্ষণ যেভাবে গিয়েছে, একটা কথাতেই মোড়টা ঘুরিয়ে দিল। যে মানুষটার কারণে আজকে সেই পথে এসেছিল, সেই মানুষটার কাছে সে কথা দিল যে 15 দিনের মধ্যে সে বিয়ে করবে। খুব সিম্পল করে বলে যাওয়া একটা লাইফ স্টোরি, কিন্তু সিম্পলের মধ্যে যে আসলে কতটা কমপ্লেক্স, কতটা জটিলতা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। বিয়ে করার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনার যত বদ অভ্যাসগুলো ছিল সেগুলো আপনি মুহূর্তের মধ্যেই ছেড়ে ফেলে দিলেন। তারপর কি হলো? তারপর তো
মানে ওর বাড়ি থেকে আমার খোঁজ খবর নিতে আসলো মেয়ের ভাই। হুম হুম মেয়ের ভাই এসে ধরেন আমার সব ভালো কাজগুলাই শুনলো আর কি। হুম। খারাপ করার কথাকে বললো না? খারাপই সবাই বলছে, ভালো কোনো কিছুই কেউ বলে ওকে, নাই। আপনি মানে ভালো মিন করতে আপনি আসলে এটাই বুঝিয়েছেন, সেটাই বলছি। আমার কোনো ভালো কথা কেউ বলে নাই। হুম হুম ও যা ডিসকাস করলো ওর ফ্যামিলিতে যে এই অবস্থায় ছেলেটা এরকম, হুম হুম এখন কি করা যায়, বিয়ে দিব না আমার কাছে। এখন আমার একটা বাবির ছোট বোন ছিল, হুম হুম ওরা হয়তো ভাবতেছে যে আমি যে বিয়ে করবো আমি যে সিরিয়াস, হুম এটা মানে আমার ফ্যামিলি থেকে কেউ জানতো না, প্লাস আত্মীয় স্বজনরাও জানতো না যে আমি যে আদৌ বিয়ে করবো। হুম তো ওই মেয়ে আমি বলছি যে এক কাজ করেন, ওর নাম্বারটা দেন, আমি তোর সাথে কথা বলবো। আমার নাম্বার দেয় না, তুমি দুষ্টামি করবা, যেন দুলাভাই চাকরি করে, হুম আমাদের মান সম্মান আছে, যদি তুমি দুষ্টামি করো তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। হুম তো আমার তো টার্গেট হচ্ছে আমি ওরা কথা দিচ্ছি 8 দিনের মধ্যে বিয়ে করব। এখন নাম্বার দিচ্ছে না আমাকে, পরে লাস্টে দিছে ভাই তোমার কাছে মাফ চাই, হুম তুমি ফোন করে কোনো দুষ্টামি করবা না। হুম আমি ফোন দিয়ে মোটামুটি কথা বললাম, ওর সাথে আমি কথা বললাম। তো ওরে আমি আমার বললাম যে সব এই অবস্থায়, আমি এই অবস্থা থেকে এই অবস্থায় আছি, হুম এখন তুমি কি করবা। আমি ওরে জিজ্ঞেস করছি, এখন বলতেছে যে আমার তো আসলে কিছু করার নাই, আমার ফ্যামিলি থেকে যদি কিছু না করে। এইভাবে মোটামুটি গেল আর কি, পার হয়ে গেল, কথা বলতেছি প্লাস করতেছি। এর ফাঁক দিয়ে একদিন বৃহস্পতিবারে গেলাম আমি ওর বাড়িতে। তোর বাড়িতে গেছি, আমি দেখতে গেছি, আসলে মূলত দেখতে গেছি, তো যাই দেখলাম যে না মোটামুটি নাইস, খারাপ না, আমার কাছে ভালোই লাগছে এবং অনেক ভালো লাগছে, আমারও খুব পছন্দ হয়েছে। ওরে কথা বললাম, তখন ওর মুখের মধ্যে কিছু ব্রুনসের ডাক ছিল, মানে যে ছিল না, এগুলা ছিল। আমি বলছি যে তোমার এই মুখে এইগুলা কেন, এগুলা একটু করতে পারো না। প্রথম দিনে গিয়ে আপনি পরামর্শ দিয়ে দিলেন? শুনে তো কথা হয়েছে না এর মধ্যে, একটু করতে পারো না। পরে আর ও কিছু বলেনি, এইভাবে চললো। এখন ওর ফ্যামিলি থেকে রাজি না, বিয়ে দিব না। আমি আবার চলে আসলাম। তো ওই যে একটা বললাম না পরিচয় হইলো আমার ক্যাফে, ও আমার খুব মানে বললো আমার বিশ্বস্ত মনে হয়। তা আমার আসলে একটা টার্গেট যে আমার বিশ্বস্ত মনে হয়, সে প্রথম কথাই বলছে আমি যে একজন বিশ্বস্ত লোক এটা আমি রাখবো। ও ফোন দিলে আমি ফোন দিতাম, কথা বলতাম, ওইভাবে হইতেছে, মানে কথা বলতে থাকি, মানে ও আমার ফ্রেন্ড আর কি। ওকে, কিন্তু ওর যে পার্সোনাল কিছু ব্যাপার আছে এগুলো সব আমার সাথে শেয়ার করে এবং এরকম শেয়ারই করে যে ওর লাইফের যে অনেক গল্প আছে, মানে অনেক কষ্টের, ও আমার সাথে গল্প করে রিল্যাক্স ফিল করে। তারপর আবার ওর সাথে কথা বললাম, তো ওর দুলাভাই ছিল একটা, সে মানে সবার গ্যাং, মানে উনি যেটা বলে এটি অলিনর। এখন আমি ওরে বললাম যে ওনার নাম্বারটা আমাকে একটু দাও, নাম্বার দিল। আমার টার্গেট যে উনারে যদি আমি পড়াইতে পারি তাহলে আমি সাকসেস, কারণ আমার তো 8 দিনের মধ্যে 15 দিনের মধ্যে করতে হবে, এর মধ্যে আপনার গেছে হচ্ছে 8 দিন, বাকি আছে মাত্র হচ্ছে আমার 6 দিন, কারণ 15 দিনের মধ্যে তো আমার করতেই হবে। সেটাই। তারপরে ওনারে ফোন দিলাম, ফোন দিয়া অনেক কিছু বললাম, বলার পরে উনি বলছে জামান আমার যদি মরতেও হয় আমি মরবো, তো তোমার আমার শালি বিয়ে দিব, যদি কেউ না দেয় আমি তোমার নিয়ে তোমার বাড়ি দিয়ে আসবো। ওনারে আমি এরকম ভাবে কনভিন্স করছি, আর ওরে আমি বলছি যে তুমি একটু সাপোর্ট করো আমার ব্যাপারে। ও সাপোর্ট বলতে তখন আবার সবাই বসলো ওর ফ্যামিলিতে, বসার পরে ওরে জিজ্ঞেস করলো কি যে আচ্ছা সবকিছু মিলে ওর কি কি সমস্যা, মানে এইগুলা বললো আর কি। ও একটা ডিশ বললো যে আসলে ভালোর সাথে তো সবাই সংসার করতে পারে, খারাপ নিয়ে কয়জন করতে পারে, আমার কপালে যা আছে হোক, আমি ওরে বিয়ে করবো, তোমরা যদি রাজি থাকো। ওকে, মেয়েটা বললো। দেখুন কত বড় একটা চ্যালেঞ্জ সে নিল। ওকে, ওর দুলাভাই মানে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি মানে যারে আমি কনভিন্স করলাম, আচ্ছা ঠিক আছে তাইলে। তারপরে মানে সবাই মোটামুটি রাজি হইল। তখন আমার হুট করে এর দুলাভাই ফোন করলো বিয়ার আগের দিন, মানে ওরা ডিসিশনে পড়ছে যে হ্যাঁ যে আমরা রাজি হয়েছি। আমি বলছি যদি শুক্রবারে আমি বিয়ে করতে পারি, তখন শুক্রবার ছিল আর কি, যদি শুক্রবারে বিয়ে হয় তাইলে আমি করবো, নয়তো করা সম্ভব না। কেন? আমি বলছি আমার শুক্রবারে বিয়ে করতে হবে। তারপরে শুক্রবারে বিয়ে করলে আমাদের আত্মীয় স্বজন আছে, মানে যে কোনো ভাবে আমি শুক্রবারে বিয়েটা করলাম। এখন যদি ডিটেলস কি বলেন একটু অল্প করে হলো আমাদেরকে বলেন, শুক্রবার করলেন। তারপরে শুক্রবারে আমি আসলাম, ঢাকা থেকে গেলাম। আমার কাছে অবশ্য তখন অর্থনৈতিক ভাবে আমি খুব সমস্যায় আছি, কারণ আমার তো আদার্স ইনকাম নাই।
আমার কাছে মনে হয় 2200 না 2300 টাকা ছিল। আপনি সবকিছু ছেড়ে দিয়েছেন তার মধ্যে? হ্যাঁ, সব। অস্ত্রের ব্যবসা থেকে সব, শুরু করে একবারে হিরোইন টোইন সব অবৈধ কাজ ছেড়ে দিয়েছেন? হ্যাঁ সব, মানে কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, এবং আদৌ জানে আমার কিছু কিছু লোকজন জানে আমি এখনো বাইরে। Okay. মানে আমি যে বাংলাদেশে আছি, আমি বাড়িতে গেলে রাত্রে যাই, মানে আবার রাত্রে আসি, দিনে কেউ দেখে না আমাকে। ওকে। তো এইভাবে আপনার করার পর 2200 টাকা আমার কাছে ছিল। এটা থেকে আমি করলাম, বড় ভাই আমার তখন কি হেল্প করলো আর কি, অর্থনৈতিক ভাবে যা হেল্প করার দরকার উনি যা করার করলো। যা কোন রকম ভাবে আমি শুক্রবারে ওরে বিয়ে করে নিয়ে আসলাম। বিয়ে করে নিয়ে আসাটা আসলে সবচেয়ে বড় জিনিস না, ও যে চ্যালেঞ্জ নিয়েছিল, প্লাস আমার জীবনের যে আসলে একটা মেয়েদের প্রতি আমার একটা ভ্রান্ত ধারণা ছিল যে আসলে মেয়েরা মনে হয় ছলনাময়ী বা ওরা অনেক দূরে থাকে, কিন্তু ও আমার জীবনটা লাইফ স্টাইলটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে আমার। মানে কি বলবো, আমার বউ আমার অনেক ভালোবাসে, অনেক, বুঝাইতে পারবো না এটা। মানে আমার আদৌ পর্যন্ত আমি তারে মনে করেন যে তুমি একটা জামা কিনো, আমি কিনাইতে পারি না ওরে দিয়া, আমার পছন্দের কিনবো। একজন স্যান্ডেল কিনতে হবে, আমার কিনে দিতে হবে। মাথার ক্লিপ কিনতে হবে, আমার দিতে হবে, ও কিনবে না। এইভাবে ধরেন আমার এখন সংসার জীবন চলতেছে। আমার একটা ছেলে আছে, 3 বছর হয়েছে আর কি। আপনার তো সবকিছু জানার পরে ও আপনাকে ভালোবেসেছে, এবং এই জীবনে যাওয়ার পরে আপনি আর কখনো সেই ফ্যান্সি ডিল, গাঁজা কিংবা হেরোইন যে অবৈধ জিনিসগুলো আছে সেগুলো আর কখনো সেদিকে গেছেন? সে রাস্তায় কখনো গেছেন? হ্যাঁ, সেই রাস্তায় একদিন গেছি। একদিন গিয়েছিলেন? সেই একদিনের কাহিনীটা একটু জানতে চাই। সেই একদিন মানে আমার এই যে কুরবানির ঈদে আমার ফ্রেন্ডের বিয়ে ছিল আর কি। তো বিয়েতে গেছি, যাওয়ার পরে আসার খাওয়ার কি শেষ, ও আমার একটা দিয়ে দিল যে দুস্নেক। তো ও জানতো না ও বাইরে থেকে আসছে, আমি যে এটা সাইডে দিছি ও জানতো না। তো ও আমার একটা দিয়ে দিছে, আমি বাড়িতে নিয়ে আসছি যে থাক নিয়ে আসি। এটা আমি আবার কাগজ দিয়া বইলা নিয়ে আসছি। আইনা এটা আমার ব্যাগের ভিতরে ঢুকাইলাম। ঢুকাইতেছে এরকম সময় আমার বাচ্চা দেখে ফেলাইছে। বাচ্চা বলতেছে আব্বা এটা কি দেখি, আমি ওর ধমক দিলাম। বউ বলতে তুমি তো এর কোনোদিন ধমক দাও না, আজকে ধমক দিলা কেন, এটার ভিতরে কি আছে আমি দেখবো। তা আমি বাইর করছে, দেখলো এটার ভিতরে ফ্যান্সি ডিল একটা। ও তো দেখে বললো ফ্যান্সি ডিল, বিয়াত গেছিলাম তো এটা দিয়ে দিছে। আসলে আমি তো এটি খাই না, আর এই কারণে খাই না দেখে দিয়ে দিছে। আমি এটা নিয়ে আসলাম, কি আর করবো, করে নিয়ে আসছি। এটা দেখি ঈদের দিন সামনে আছে তো খাবো না, এই কারণে নিয়ে আসছি, তুমি রাইখা দাও। পরে মানে ও রাইখা দিল নিয়ে। ঈদের দিন দুপুরে আমার একটা ফ্রেন্ড আছিল যে সুমন, ওরে ফোন দিলাম, দুসাই আইসে, তারে বললাম যে দাও তো এটা দাও। এই দুজনে হাফ হাফ করে খাইলাম। কিন্তু আমার বউ জানে যে আমি এটি করি না, সুতরাং সে আপনাকে কোনো বাধা দেয়নি? না, বাধা দেয়নি। তা ও জানে যে আমি যদি কোনো কিছু বাধাগ্রস্ত হই এটা আরো আমি বেশি করি। চমৎকার একটা মানুষ, এবং আমরা আমাদের হ্যালো 8920 থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি যে আপনার মতো মানুষের আসলেই প্রয়োজন ছিল। আপনি তো তাকে আসলে বিয়ে করেছেন, যেটা বললেন আপনি আপনার স্টোরিতে, এটা আসলে তার জন্য ছিল না, মূলত ছিল প্রথমজন যার সাথে আপনি কথা বলেছেন, একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে 15 দিনের মধ্যে আপনি বিয়ে করবেন, এবং মূলত ব্যাপারটা এরকমই ছিল। কিন্তু এই মানুষটা ভালোবাসা দিয়ে আপনাকে এখন পর্যন্ত ধরে রেখেছে। আপনি আমাকে একটু বলেন তো, আপনি হ্যালো 8920 তে এই গল্পটা কেন বলতে আসলেন? হ্যালো 8920 তে বলার সবচেয়ে বড় হইল যে আসলে আমার জীবনটা এরকম হইতে পারতো না, আমি আরো অনেক থাকতাম। কিন্তু এই যে ভুলগুলো, আমার অনেক ভুল ছিল, প্লাস পারিপার্শ্বিক ভুল ছিল। এই ভুলের কারণে আজকে আমি যদিও সুখী, আমার যতটুকু মানে এস্টাবলিশ হওয়ার কথা ছিল আমি কিন্তু সেই অবস্থানে নাই। আর এই ভুলগুলা মনে হয় যে আমি সবচেয়ে বেশি করছি। আমি চাই না যে আমার মতো আসলে কেউ এরকম ভাবে ভুল করুক, কারণ আমি ভুল করছি, হয়তো একটা মেয়ের কারণে হয়তো আমার এরকম আস্তে আস্তে হয়েছে। কিন্তু আসলে এর পরের জীবনে যে এত ভালো একটা মেয়ে ছিল, যে একজন এত ভালো একটা লোক আমার জন্য ওয়েট করছিল, আমি তো সেদিক খেয়াল করি নাই। আমি যদি নষ্ট না হইতাম, অবশ্যই এই যে আল্লাহ আমার জন্য এরকম একটা লোক রাখছে, যে আমার ওয়াইফ আমার এখনো অনেক ভালোবাসে, মানে কত ভালো, মানে কত করে ও আমার করে, এটা আমি বুঝাইতে পারবো না, কারণ বোঝানোর মতো নাই। প্লাস কি বলবো আর কি, আমি চাই যে সবাই যাতে এরকম কারো না কারোর জন্য আছে, এবং আল্লাহ এরকম ভাবে বানাইছে, সঠিক মানুষটা তুমি খুঁজে নাও, খুঁজে নিলে তোমার জীবনে সুখ আসবেই। আমি এই জন্যই বলি হ্যালো 8920 শেষ পর্যন্ত শুনুন। গল্পের লাস্ট 5 মিনিটটাই হচ্ছে আজকের গল্প, এবং
যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমরা ঠিক এই কথাটাই বলতে চাই। কোন মানুষের কাছে গিয়ে যদি সেই মানুষটার দ্বারা আপনি প্রতারিত হন, সেই মানুষটার দ্বারা যদি আপনার স্বপ্নগুলো ভেঙে যায়, তাহলে নিজেকে ধ্বংস করার মধ্যে আসলে কোনো কৃতজ্ঞতা নেই। নিজেকে ধ্বংস করার মধ্যে আসলে কোন ধরনের কি বলা যেতে পারে নিজেকে উপস্থাপনের এক ধরনের আড়ম্বরতা যাই বলি না কেন সেটা কিন্তু নেই। আপনি নিজেকে ধ্বংস করছেন মানে আপনার সুন্দর একটা ভবিষ্যৎ সেটাকে নষ্ট করে দিচ্ছেন। আজকে এখানে জামান এসে সেই গল্পটাই বলে গিয়েছে। জামান কিন্তু এটা বলেছে যে সে যদি জানতো যে তার জীবনে এত সুন্দর একটা মানুষ অপেক্ষা করছে, তাহলে সেই সুন্দর মানুষটাকে সে যে অতীতের ভুলগুলো করেছে সেই ভুলগুলো না করে আজকে আরো সুন্দর একটা জায়গায় তাকে রাখতে পারতো, আরো সুন্দর একটা ভবিষ্যৎ তাকে দিতে পারতো। তবে আমরা খুশি যে জামান হ্যাপি হতে পেরেছে। জামান যে নোংরা পথে ছিল সে পথ থেকে সরে আসতে পেরেছে। আমরা হ্যালো 8920 কেন প্রচার করি? হ্যালো 8920 এই ধরনের গল্প আমরা এই জন্যই প্রচার করি যে জামানের মতো যারা আছেন তারা যেন এখনই আজকের এই গল্পটা শোনার পর সরে যান, এবং একই সাথে জামানের মতো যাদের হবার সম্ভাবনা আছে তারা যেন কখনোই ওই পথে না যান। আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে।